আচ্ছা, তো একটা জিনিস এবারে আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, কর্তৃবাচ্যের বাক্যে ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হয়? আচ্ছা, সৌহার্দ্য সাধকা। আচ্ছা, আপনি মানে সবগুলোই কি দেবনাগরীতে লিখতে হবে, নাকি আমি যদি জাস্ট এমনি কিছু নোট যেগুলো সেগুলো বেঙ্গলি স্ক্রিপ্টে লিখলে তো বাকিদের সুবিধা হবে? আপনি কি बुझते পারবেন? नहीं सर, वैसे समझ नहीं पाएंगे। ओके, तो ठीक है। ठीक है, तो हम जब एग्जाम्पल लिख रहा हूँ तो मैं बंगाली में लिख रहा हूँ, लेकिन जब थोड़ा कुछ नियम लिखा होगा तो बंगाली स्क्रिप्ट में ही लिख रहा हूँ, क्योंकि उसको अगर नहीं तो हिंदी में या संस्कृत में ट्रांसलेट करना पड़ेगा उस नियम को। ठीक है, हम संस्कृत में ही लिखते हैं। ठीक है, सब लोगों के लिए अच्छा होगा। ওকে, দেন ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন? আচ্ছা, আমি কি স্ক্রিনটা শেয়ার করেছি? না। ওকে, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, দেখুন তাহলে কর্তৃবাচ্যস্য বাক্যে ক্রিয়াপদস্য রূপম। কর্তৃবাচ্যের বাক্যে ক্রিয়াপদের রূপ কেমন হয় আমাদের দেখতে হবে। আমরা জানি, আমরা বিগত ক্লাসে আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম, তাই তো? আচ্ছা, কর্তৃবাচ্যের বাক্যে ক্রিয়াপদের স্ট্রাকচার, আমরা যদি কর্তৃবাচ্যের বাক্য যদি আমরা কিছু লিখি, ধরুন একটা বাক্য লিখছি আমরা এরকম, রামঃ গৃহম গচ্ছতি। নেক্সট একটা বাক্য লিখলাম আমরা, দেবদত্তः অন্নম খাদতি। ভক্তः শিবম নমতি। রাবণः শিবম ভজতি। আচ্ছা, এগুলো সবগুলোই কর্তৃবাচ্যের বাক্য, রাইট? আর ক্রিয়াপদগুলো কি আছে? গচ্ছতি, খাদতি, নমতি, ভজতি। তো দেখুন ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হচ্ছে এখানে। গচ্ছতি, এখানে কি হয়েছে? ক্রিয়াপদের স্ট্রাকচার হচ্ছে গম ধাতু, গম এখানে ধাতু, আর তার সাথে প্রত্যয় হয়েছে, তি প্রত্যয়, তাই তো? গম ধাতু, তি প্রত্যয়। আমরা যদি খাদ ধাতুর ক্ষেত্রে দেখি, দেন খাদ ধাতু, তি প্রত্যয়। নেক্সট লম ধাতু, তি প্রত্যয়। ভজ ধাতু, তি প্রত্যয়। ওকে, তাহলে কর্তৃবাচ্যের বাক্যে ক্রিয়াপদের স্ট্রাকচার কি হচ্ছে? ধাতু প্লাস প্রত্যয়, তাই না? ধাতুর সাথে শুধু প্রত্যয় যোগ হচ্ছে, মাঝে আর কিছু হচ্ছে না, রাইট? তাহলে আমরা বলতে পারি যে কর্তৃবাচ্যের বাক্যে ক্রিয়াপদের রূপটা কিভাবে আমরা নির্মাণ করব। আচ্ছা, সৌহার্দ্য বাবু, আপনার কি বাংলা বললে কোনো অসুবিধা নেই তো? বাংলা বুঝতে পারছেন তো? हाँ सर। ঠিক আছে। আচ্ছা, কর্তৃবাচ্যের বাক্যে তাহলে ক্রিয়াপদের রূপ কেমন হচ্ছে আমাদের? না, ধাতু প্লাস প্রত্যয়, এতটুকু স্ট্রাকচার, এতটুকু ধাতু প্লাস প্রত্যয়। তাহলে কর্তৃবাচ্যের বাক্যে ক্রিয়াপদের স্ট্রাকচার হচ্ছে এটাই, ধাতু প্লাস প্রত্যয়।
ওকে। আচ্ছা, এইবার আমাদের জানতে হবে যে আমাদের সংস্কৃতে ধাতু দুই প্রকার এবং প্রত্যয় দুই প্রকার। আর ধাতু এই যে বলছি দুই প্রকার, অ্যাকচুয়ালি তিন প্রকার, কিন্তু সেটা দু প্রকারের মধ্যেই অন্তর্ভুক্ত, সে যাই হোক। প্রত্যয় যেহেতু দু প্রকার, তাই জন্য ধাতু দুই প্রকার। মানে প্রত্যয় দুরকম হওয়ার কারণেই ধাতু দুই ধরনের হয়। আচ্ছা, এবার আমি লিখি। ধরুন আমাদের সংস্কৃতে যে প্রত্যয়গুলো হয়, প্রত্যয়গুলো কেমন হচ্ছে আমাদের, দেখুন। একটা প্রত্যয় হচ্ছে এরকম, তি, মানে দেখুন ক্রিয়াপদের শেষে আমরা যেভাবে দেখি, তি, তস, অন্তি। যদি আমরা এটাকে আমরা বিসর্গ বলে দিই, অসুবিধা নেই। ধরুন তি, তস, অন্তি, সি, হ, থ। মি, বহ, মহ। আচ্ছা দেখুন তো, আপনারা একটা ক্রিয়াপদের রূপ বলুন। গচ্ছতি যে নটা রূপ হয়, নটা রূপ কে একজন বলুন, ধীরে ধীরে বলুন। প্রথম রূপ কি? আপনাদের তো ধাতুরূপ শেখানো হয়েছে, বলুন নটা রূপ বলে যান পরপর। গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি বলে যান পরপর। স্যার বলবো? আচ্ছা বলো। গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, আচ্ছা দেখো, খেয়াল করে গচ্ছসি। দেখো, এখানে দেখো, তাহলে গচ্ছতি শেষে কি আছে? তি, তাহলে তিটা হচ্ছে প্রত্যয়। গচ্ছতঃ শেষে কি আছে? ত বিসর্গ, তহ, তহটা প্রত্যয়। অন্তি, প্রত্যয়। গচ্ছন্তি শেষে অন্তি আছে, তাহলে অন্তিটা হচ্ছে প্রত্যয়। নেক্সট, মধ্যম পুরুষে গচ্ছসি, গচ্ছথঃ, গচ্ছথি। গচ্ছথ, সরি, গচ্ছথ। তাহলে দেখো গচ্ছসি শেষে সি, সিটা হচ্ছে প্রত্যয়। গচ্ছথঃ, থটা প্রত্যয়। গচ্ছথ, থ হচ্ছে প্রত্যয়, মানে প্রত্যয়। সাফিক্স। আচ্ছা, ঠিক আছে। যেমন ইংরেজিতে আমরা বলি সাফিক্স, সেরকম। ঠিক। আচ্ছা নেক্সট, গচ্ছামি। গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ। তাহলে আমরা বলতে পারি মিটা হচ্ছে প্রত্যয়, বহাটা প্রত্যয়, মহাটা প্রত্যয়, মানে সাফিক্স। তাহলে এই যে সাফিক্স, এই সাফিক্স গুলোকে আমরা কি বলি? এই সাফিক্স গুলোকে আমরা বলি প্রত্যয়। হ্যাঁ, এগুলো সাফিক্স। এটা মানে আমি বললাম না যে দুরকম প্রত্যয়, অর্থাৎ সাফিক্স দুই ধরনের। তাহলে এই যে সাফিক্স, এই সাফিক্স গুলোকে আমরা কি বলি? এই সাফিক্স গুলোকে আমরা বলি পরস্মৈ পদ। পরস্মৈ পদ, ঠিক আছে? ঠিক আছে। এই সাফিক্স গুলোকে আমরা কি বলি? পরস্মৈ পদ সাফিক্স। পরস্মৈ পদ। হ্যাঁ। আচ্ছা, স্যার সবগুলো নাকি শুধু মধ্যম পুরুষটা? না, মধ্যম পুরুষ সবগুলোই। ঠিক আছে। ওকে, আমি এটা একটা লাইন টেনে দিচ্ছি, 1 মিনিট। এগুলোকে আমরা কি বলছি? এই সাফিক্স গুলোকে আমরা বলছি পরস্মৈ পদ সাফিক্স। আচ্ছা, এরপরে আরেক ধরনের সাফিক্স হয়, সেটা আমরা দেখছি। আচ্ছা, তোমাদের
এরকম কিছু হয়েছে? আতপনেপদী কোনো ধাতু হয়েছে? স্যার পড়িয়েছেন? ধরো সেবাতে, সেবেতে, সেবান্তে, হয়েছে এরকম কিছু? হয়েছে কি এরকম? সেবাতে, সেবেতে, সেবান্তে, এরকম কোনো ধাতুরূপ পড়েছো এখনো পর্যন্ত? এরকম কিছু হয়েছে? এরকম কোনো ধাতুরূপ হয়েছে কি? আচ্ছা, কেউ কি মানে মনে হয়ে হয় থাকলে হয়নি বলুন, না স্যার, হলে না বলুন। মনে হয় হয়নি স্যার। হ্যাঁ, তাহলে না বলুন, চুপ হুম, করে থাকলে তো হবে না। আচ্ছা, দেখুন, আমি একটা মানে ক্রিয়াপদ লিখছি ধরুন প্রথমে। তাহলে এই যে প্রত্যয়গুলো বোঝা গেছে, এগুলোকে আমরা কি বলছি? এই সাফিক্সগুলোর নাম আমরা কি দিচ্ছি? পরস্মৈ পদ সাফিক্স। আচ্ছা, দেখুন, আমি একটা ধাতুরূপ লিখছি, ধরুন গচ্ছতিটা লিখি। গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি। নেক্সট, গচ্ছসি, গচ্ছথঃ, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাবহ, মহ। দেখুন, উপরের সাথে মিল পাচ্ছেন। তাহলে শেষের অংশগুলো হচ্ছে সাফিক্স, প্রত্যয়। তাহলে এই সাফিক্সটাকে আমরা কি বলছি? পরস্মৈ পদ নাম। যেমন আপনার নাম, তোমার নাম যেমন আলিশা, আর একজন কারোর নাম হচ্ছে রাম, কারোর নাম হচ্ছে এনিথিং, অমুক অমুক কিছু। সেরকমই এই সাফিক্সগুলোকে আমরা কি নাম দিচ্ছি? পরস্মৈ পদ সাফিক্স, পরস্মৈ পদ প্রত্যয়। আচ্ছা, এবারে আরেক ধরনের ক্রিয়াপদ, মানে আরেকটা আমি ক্রিয়াপদ লিখছি, ধরো সংস্কৃতে যেরকম হয় একটা, সে বাতে, সে বেতে, সে বন্তে, সে বেসে, সে বসে, সে বেথে, সে বধ্বে, সে বে, সে বাবহে, সে বা মাহে। আচ্ছা, খেয়াল করে দেখুন, আচ্ছা, এই যে ক্রিয়াপদগুলো হয়েছে, দেখুন এই ক্রিয়াপদগুলো আগের থেকে দেখতে আলাদা লাগছে কিনা? মানে আগেরগুলো দেখুন শেষে একরকম আছে, তি, তাহা, অন্তি, সি, থহ, থ, মি, বহ, মহ, এরকম আছে। এইগুলোর শেষে কি আছে? এগুলোর শেষে অন্যরকম দেখতে লাগছে এগুলোকে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এগুলোর শেষে আমরা যদি এগুলোকে একটু ভাবি, মানে কিরকম প্রত্যয়গুলো কিরকম হবে, তাহলে সেটা কিরকম দেখতে লাগবে? প্রথমটাতে সে বাতে আছে, তাহলে প্রত্যয় কি? তে। নেক্সট, এতে। নেক্সট, অন্তে। আপনারা বলুন প্রত্যয়গুলো কি হবে, বলুন দেখে দেখে। সে, তে, এতে, অন্তে হয়েছে। নেক্সট, অন্তে, আচ্ছা এক মিনিট, দেখা যাচ্ছে না। আহ, আচ্ছা, সে। নেক্সট, বাহে, এতে, বেথে, উম, ধুয়ে। থে, নেক্সট, এ, তে, বহে, বাহে,
মাহে মাহে। আচ্ছা, এই প্রত্যয়গুলোর নাম আমরা কি দিচ্ছি? এই প্রত্যয়গুলোর নাম আমরা দিচ্ছি আত্মনেপদ। কি নাম দিলাম? आत्मनेपद आत्मनेपद আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট। এগুলোর নাম তাহলে আমরা কি দিলাম? আত্মনেপদ। একসাথে পড়া আছে এই জন্য হচ্ছে না। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই প্রত্যেকগুলোর নাম আমরা কি দিলাম? আত্মনেপদ। ঠিক আছে, দেখুন পরস্ময়ী পদের একবার স্ক্রিনটা দেখাবেন? দেখাচ্ছি ম্যাডাম, 1 মিনিট। আচ্ছা, দেখুন স্যার বলো। স্যার বলছিলাম যে এই যে এইটা যেটা এখনই দিলেন সেটা হলো ওই মধ্যম পুরুষের বহু বচন, ওটা কি উচ্চারণ হবে? একটা ধয় ব আছে, তাহলে ধোয়া একার আছে ধুয়ে। ঠিক আছে, আমাদের আসলে মানে ওটা অন্তস্থ বকার আছে। যখন কোনো বর্ণের সাথে যুক্তাক্ষর হিসেবে অন্তস্থ বকার থাকে, অন্তস্থ বকারের উচ্চারণ হচ্ছে ও। ঠিক আছে, মানে ব বলতে আমরা যেটা দুটো ঠোঁট একসাথে করে যে বকারটা বলি সেটা হচ্ছে পেট কাটা ব। আর দুটো ঠোঁট এক জায়গায় হবে না, এইভাবে যদি আমরা একটা বকার উচ্চারণ করি সেটা হচ্ছে অন্তস্থ বয়ের উচ্চারণ, মানে ও। দুটো ঠোঁটকে এক জায়গায় করা যাবে না, তাহলে না ওটা করেই যে হবে বকারটা বলবো সে ও। ও দ্বে। সে ও ধুয়ে। ও, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো দেখো, তো তাহলে দেখতে পাচ্ছ ক্রিয়াপদ হচ্ছে 2 রকম হচ্ছে। যেমন আমাদের বাংলাতে যেমন হচ্ছে যে সরি, মানে যাচ্ছে বলছি, একটা ক্রিয়াপদের একটা ধাঁচ আছে, সেরকমই সংস্কৃতে যেহেতু কি হচ্ছে এই সাফিক্সটা 2 রকম হয়ে যাচ্ছে। মানে একটু যদি আমরা এক্সাম্পলের থ্রুতে জিনিসটাকে একটু ভালো করে বুঝি, ধরো আমাকে এখন এরকম বাক্য দেওয়া হচ্ছে, দুটো বাক্য দেওয়া হয়েছে। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে এরকম যে একটা সেন্টেন্স আমাকে দেওয়া হচ্ছে এরকম যে রাম রামঃ বিদ্যালয়ং গচ্ছতি, এটা ফার্স্ট সেন্টেন্স। আর সেকেন্ড হচ্ছে রামঃ দশরথম সেবতে। আচ্ছা, এবারে এখন প্রশ্ন হবে যে আমরা স্যার সেবতী বলতে পারি কিনা, সেবতে না বলে সেবতী বলতে পারি কিনা, তাই তো? তো বিষয়টা হচ্ছে এখানেই, সেবতী আমরা বলতে পারবো না, আমাদের বলতে হবে সেবতে। তো বিষয়টা যদি একটু স্পষ্ট করে আমরা বুঝি, সংস্কৃত হচ্ছে আমাদের প্রায়, মানে সংস্কৃত হচ্ছে প্রায় 2000 মতো ধাতু আছে, প্রায় 2000 মতো ধাতু রয়েছে। এবারে সেরকম সেক্ষেত্রে যেমন দেখবেন যে আমাদের নিজেদের জীবনে মানে সমস্ত মানুষের সাথে কি আমাদের ঠিকঠাক চলে, মানে একটা খাপ খায় কি আমাদের, মানে সবার সাথে আমরা মিলিয়ে তাল মিলিয়ে চলতে পারি না। তাহলে আমার সাথে যার মিলছে অন্যের সাথে আবার তার মিলছে না। তো ওটাই ব্যাপার, যে ধাতুর ক্ষেত্রেও তাই। এইভাবেই ধরে নিন যে ধাতুর একটা স্বভাব আছে, যে কিছু ধাতু কেবলমাত্র সে পরস্মৈপদ যে সাফিক্স সেটাকে নিয়েই ক্রিয়াপদ গঠন করতে পারে,
মানে সে ওটাই পছন্দ করে। মানে কিছু ধাতু আছে সে পরস্ময়ী পদ সাফিক্স পরস্ময়ী পদ প্রত্যয়গুলোকেই পছন্দ করে, আবার কিছু ধাতু আছে তাদের আত্মনেপদ প্রত্যয়গুলোই হচ্ছে পছন্দ, সে পরস্ময়ী পদ প্রত্যয়কে পছন্দ করে না। তার মানে যে ধাতু পরস্ময়ী পদ প্রত্যয়কে পছন্দ করে সে কি করবে, সে যখন ক্রিয়াপদ গঠন করবে, সেই ধাতু যখন ক্রিয়াপদ গঠন করবে তখন সে পরস্ময়ী পদ প্রত্যয়কে নিয়েই ক্রিয়াপদ গঠন করবে। একইভাবে যে ধাতু আত্মনেপদ প্রত্যয়কেই পছন্দ করে সে আবার কেবলমাত্র আত্মনেপদ প্রত্যয়কে নিয়েই ক্রিয়াপদ গঠন করবে। আবার দেখবেন কিছু মানুষ আছে যারা সবার সাথেই চলতে পারে, তাই না? আমরা জগতে 3 রকমের মানুষ দেখি। এক হচ্ছে সে মানে তার পছন্দের মানুষ ছাড়া সে চলতেই পারে না, ঠিক আছে? কিন্তু আবার দেখবেন কেউ আছে যে রাম, সে শ্যাম, যদু দুজনকেই পছন্দ নিয়ে চলতে পারে। শ্যামও আলাদা, যদু মানে শ্যাম যদু দুজনেই আলাদা স্বভাবের, কিন্তু সে রাম সে দুজনকে নিয়েই চলতে পারে। তো বিষয়টা এখানে। এবার কিছু ধাতু আছে কি যারা এই দুজনকে নিয়েই চলতে পারে, অর্থাৎ পরস্ময়ী পদ আত্মনেপদ পদ দুজনকে নিয়েই চলতে পারে। তাহলে এইভাবে হচ্ছে ধাতুর ভাগ, মানে ধাতুর এটা বৈশিষ্ট্য, ধাতুর এটা ক্যারেক্টার, যে সে কিছু ধাতু আছে সে কেবলমাত্র পরস্ময়ী পদ প্রত্যয়কেই ভালোবাসে, কিছু ধাতু কেবলমাত্র আত্মনেপদ প্রত্যয়কেই ভালোবাসছে, কিছু ধাতু দুজনকেই ভালোবাসছে। তো সেরকমই সংস্কৃতে হচ্ছে গম ধাতু, এখানে কি ধাতু ব্যবহার করা হয়েছে? গম ধাতু, তাই তো? গম ধাতু হচ্ছে পরস্ময়ী পদ, মানে এই যে পরস্ময়ী পদ প্রত্যয়কেই পছন্দ করে, তাই জন্য এ হচ্ছে পরস্ময়ী পদ প্রত্যয়কে নিয়েই ক্রিয়াপদ গঠন করেছে গচ্ছতি। দেখুন গচ্ছতি। হ্যাঁ স্যার। শেপ ধাতু, শেপ ধাতু হচ্ছে আপনার এটা আত্মনেপদ। আত্মনেপদ, এই আত্মনেপদ প্রত্যয়কে পছন্দ করে, সেবতে। তাই জন্য এ সে বতি হবে না, সে বতে এটাই হবে, তাই না? মানে এখন যে যেটাকে পছন্দ করে তাকে সেটাই দিতে হবে। স্যার এটা আমরা কি করে বুঝবো? এবার এটা ব্যাকরণে বোঝার জন্য নতুন একটা স্টাইল করে দেওয়া হয়েছে, কি করে বুঝবো আমরা তার জন্য। এবারে তো আমরা সেটা তো মানে আমাদের তো আর কি বলবো, সেটা আমরা কোনোভাবে কোনো যৌগিক ক্ষমতা যোগবলের দ্বারা কিছু বুঝতে পারবো না যে কোন ধাতু কি। আমাদেরকে এবারে ব্যবহার দেখে দেখে বুঝতে হবে যে কোন ধাতু কিরকম। যখন আমাদের বাক্যে উদাহরণ আসছে, আমরা হ্যাঁ। যখন প্র্যাকটিস করছি, তো সেক্ষেত্রে আমাদের দেখে দেখে বুঝতে হবে। আপনাদের একটা সহজ উপায় হচ্ছে, যখন নতুন কোনো ক্রিয়াপদ কিছু আসছে আপনারা এবারে যখন বইয়ে দেখছেন তখন বুঝে যাবেন যে এটা এরকমই। তাহলে যে যদি তে দেখছেন তাহলে ভাববেন যে ওটা আত্মনেপদী, উভয় পদীও হতে পারে, কিন্তু দুটো করলে ক্ষতি নেই। আমার কাছে যে দুজনকেই ভালোবাসে, সেখানে যখন আমি অনুবাদ করতে যাচ্ছি আমি তি দিই আর তে দিই, কোনো অসুবিধা নেই, আমার তো সেন্টেন্স ভুল হবে না। এবারে যে পার্টিকুলারলি হচ্ছে পরস্ময়ী পদকে নিচ্ছে সেগুলো জানতে হবে আমাদেরকে, যে পার্টিকুলারলি আত্মনেপদকে নিচ্ছে সেটাই আমাদের জানতে হবে। যে দুজনকেই নিচ্ছে সেটা আমাদের না জানলেও চলবে, কারণ সেটা আমাদের না জানলেও চলে যাবে, আমাদের কাজ চলে যাবে, তাই না? এবারে এই যে পার্টিকুলারলি কে কোনটাকে নেবে সেটা আমরা কিভাবে জানবো, সেটা ওই যখন এক্সাম্পল আসবে তখন আমরা ক্লাসে যখন বলছি যে কোনো কোনো ধাতুর ক্ষেত্রে বলে দিচ্ছি যেটা এরকম। আর আপনারা অষ্টাধ্যায়ী যে অ্যাপটা আছে ওখানে এবার সার্চ করতে পারেন, যে ধাতুটা আসছে ওই ধাতুটা ওখানে গিয়ে দেখবেন, ওখানে দেখিয়ে দেবে। যদি আত্মনেপদী হয় তাহলে আত্মনেপদ দেখিয়ে দেবে, আচ্ছা তাহলে ওখান থেকে স্যার, এই দেখতে পারেন। পরস্ময়ী পদের গম ধাতুর মতো আর কি কি ধাতু আছে দুটো একটা বলুন। আপনারা তো যতগুলো পড়েছেন সবগুলোই এখনো পর্যন্ত প্রায় পরস্ময়ী পদ। মানে আমরা আচ্ছা গত ক্লাসে যা এক্সাম্পল দেখেছি, নমতি, ভজতি আচ্ছা, ইত্যাদি। ঠিক আছে স্যার। আচ্ছা, তো তাহলে এবারে কর্তৃবাচ্যের বাক্যে ক্রিয়াপদের স্ট্রাকচারটা কি বলা হয়েছে? ধাতু আর প্রত্যয়, আর কিছু নেই।
তার মানে কর্তৃবাচ্যের বাক্যে ক্রিয়াপদের স্ট্রাকচারে কি থাকছে? ধাতু প্লাস প্রত্যয়। এবারে প্রত্যয়টা যেহেতু আমরা আজকে শিখছি দুই প্রকার, পরস্মৈপদ, আত্মনেপদ, তাহলে ধাতু প্লাস প্রত্যয় বলতে এখন আমাদের ধরে নিতে হবে ধাতু প্লাস পরস্মৈপদ অথবা আত্মনেপদ। যে ধাতু পরস্মৈপদ তার ক্ষেত্রে পরস্মৈপদ প্রত্যয়, যে ধাতু আত্মনেপদী মানে যে ধাতু আত্মনেপদ প্রত্যয়কে ভালোবাসে তার ক্ষেত্রে আত্মনেপদ প্রত্যয় যোগ করতে হবে। আর যে ধাতু পরস্মৈপদ প্রত্যয়কে ভালোবাসে সেই ধাতুর সাথে পরস্মৈপদ প্রত্যয়কে যোগ করতে হবে। যেমন যেটা বললেন যে দুটোকেই প্রত্যয় পছন্দ করে, ওটার একটা উদাহরণ বলুন স্যার। ওটা ধরুন ইয়াজতি একটা আছে, ইয়াজ ধাতু মানে যোগ মানে যাগযজ্ঞ করা অর্থে, আচ্ছা, ঠিক আছে? স্পেলিং কি বললেন? ওটা ইয়াজ ধাতু, ইয়াজ, ইয়াকার আচ্ছা, আর জকার। আমাদের ক্রি ধাতুও তাই, ডুক্রিং করণে মানে করতি, গত ক্লাস আমরা যা শিখলাম সেটাও উভয়পদী, করতি হয় কুরুতে হয়। ওটাতে আমাদের অসুবিধা নেই, কেন না ওটাতে আমাদের সেন্টেন্স যখন আমরা বানাতে যাব সেক্ষেত্রে আমাদের ওখানে দুটোই যেহেতু ঠিক, কেউ যদি তি করে থাকে সেটাও ঠিক, কেউ তে করলে সেটাও ঠিক, তো ওই জন্য আমাদের সেন্টেন্স স্ট্রাকচারে কিছু ভুল হচ্ছে না। আচ্ছা, তো তাহলে এই হচ্ছে দুই প্রকার প্রত্যয়। আচ্ছা, তো এরপরে তাহলে আপনারা কেউ এরকম মানে কোনো রকম কনফিউশনে থাকবেন না যে কর্মবাচ্যে আমরা আত্মনেপদ করি, তাহলে কর্তৃবাচ্যের বাক্যে কিন্তু আমরা দেখছি আত্মনেপদ অথবা পরস্মৈপদ দুটোই হতে পারে, তাই না? সেটা ধাতুর উপরে, যে ধাতু যেরকম সেরকম হবে। আচ্ছা, এরপরে আমরা আজকে কর্মবাচ্য তো আমরা নিয়মগুলো দেখেছিলাম, তো আর একবার আজকে আমরা এবারে কর্মবাচ্যের কয়েকটা এক্সাম্পল করব। আমরা কর্তৃবাচ্যেরও করব, এবার দুটো মিশিয়ে করলে আমাদের প্র্যাকটিসটা ভালো হবে, আমাদের মানে বুঝতে আরো খুব সুবিধা হবে। আচ্ছা, এরপর তাহলে আজকে আমি কর্মবাচ্যের নিয়মগুলো শুরু করছি। কর্মবাচ্যে বাক্যের স্বরূপ। কর্মবাচ্যে বাক্যের স্বরূপ, আচ্ছা এটা আমি ক্লাসে বলেছিলাম। কর্মবাচ্যে বাক্যের তিনটে নিয়ম হবে, কর্তা, কর্ম আর ক্রিয়াপদ। আচ্ছা, কেমন বলুন তো, কর্তায় কি কি হচ্ছে? কর্মবাচ্যে কর্তাতে কোন বিভক্তি হবে? প্রথম পুরুষ একবচন। না, কোন বিভক্তি বলেছি ম্যাডাম, ও কর্তাতে আচ্ছা, কোন বিভক্তি। কর্তাতে কখনো হয় কি পুরুষ বচন এরকম, ঠিক এক বচন তৃতীয়া মানে বিভক্তি হবে মনে হয়। তৃতীয়া বাংলাতেও তাই হয় না, যে রাম বিদ্যালয়ে যাচ্ছে রামের দ্বারা, তাহলে কর্তাতে আমরা দ্বারা শব্দ যোগ করছি। প্রথমা বিভক্তি। না হ্যাঁ, না, মানে ওটা কর্তৃবাচ্যে প্রথমা, কর্মবাচ্যে কি করছি রামের দ্বারা, তো দ্বারা এই অর্থটা মানে এই শব্দটা আমরা কোন সেন্সে করি? তৃতীয়াতে করি অ্যাকচুয়ালি, দ্বারা, দিয়া, এগুলো অ্যাকচুয়ালি করণে বোঝায়। তো আমরা রামের দ্বারা বলছি মানে এটা তৃতীয়ার সেন্স দিচ্ছি আমরা এখানে, তৃতীয়া বিভক্তিতে। সকলে একটা মানে মনে রাখবেন, দেখবেন একটা আছে মানে 1 2 কা 3, এটা গান আছে না, ঠিক সেরকম ভাবে তাহলে কর্তৃবাচ্যে হচ্ছে কর্তা 1 মানে প্রথমা, আর কর্মবাচ্যে 1 2 কা 3 মানে তৃতীয়া, আর কর্ম কি হচ্ছে? কর্তৃবাচ্যে কর্মে হচ্ছে প্রথমা হচ্ছে, সরি কর্মে দ্বিতীয়া, আর কর্মবাচ্যে কর্মে প্রথমা। তাহলে
2 2 का 1, একটু নিজেরা একটু বানিয়ে নিন। 1 2 का 3, 2 2 का 1। তাহলে কর্মে দ্বিতীয়া হচ্ছে কর্তৃবাচ্যে আর কর্মবাচ্যে প্রথমাতে। আর ক্রিয়াপদের স্ট্রাকচারটা চেঞ্জ হবে এখানে, যেমন বাংলাতে হয় না যে রাম বিদ্যালয়ে যাচ্ছে বলছি, কর্তৃবাচ্যে যাচ্ছে, ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হচ্ছে যাচ্ছে, আর কর্মবাচ্যে কেমন হচ্ছে যাওয়া হচ্ছে। তাহলে এখানেও তাই, ক্রিয়াপদের স্ট্রাকচারটা চেঞ্জ হবে। ঠিক আছে, আরেকটা খুব সহজ উপায় হচ্ছে, অ্যাকচুয়ালি প্রথমা হচ্ছে এরকমই হয়, যে বাচ্য, কি বলছি কর্তৃবাচ্য, যেটাকে বলছি বাচ্য শব্দের সঙ্গে সেটাতে প্রথমাই হবে। মানে কর্তৃবাচ্যে কর্তাতে প্রথমা, কর্মবাচ্য মানে কর্মে প্রথমা, যেটা বাচ্য হবে সেটাতে প্রথমা হবে। মানে কর্তৃবাচ্য বলতে কর্তা সেখানে বাচ্য, তাই প্রথমা কর্তাতে। কর্মবাচ্য মানে এখানে কর্মকে বলছি বাচ্য শব্দের সঙ্গে, তাহলে কর্মে প্রথমা। আচ্ছা, তাহলে আমরা যদি নিয়মগুলোকে লিখি পরপর, 3টে নিয়ম, তাই তো, কর্তা, কর্ম এবং ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হবে। নাম্বার 1 কি হচ্ছে, কর্তৃবাচ্যে এই কর্মবাচ্যে বাক্যের স্বরূপ বলতে আমাদের কর্তা, কর্ম আর ক্রিয়াপদের স্ট্রাকচারটা বুঝতে হবে। আচ্ছা, কর্তাতে কি হচ্ছে, কি হচ্ছে মানে কর্তা কারক, কর্তৃকারকে কোন বিভক্তি হচ্ছে তাহলে আমাদের তৃতীয়া বিভক্তি। ওকে, তৃতীয়া বিভক্তি ভবতি। দেখুন সেন্টেন্সগুলো দেখুন কি করে করছি আমি। এই বাক্যের বাংলা কি, কর্তা কারকে তৃতীয়া বিভক্তি হবে। তাহলে এই বাক্যে ক্রিয়াপদ কি হবে, তার জন্য আমরা কি ধাতু জানি, ভূ ধাতু, তার রূপ কেমন হয় ভবতি। আচ্ছা, কি হবে বা কে হবে, এই বাক্যের কর্তাকে কি হওয়ার কথা বলা হচ্ছে, বলুন। এই বাক্যের কর্তাকে, কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি হবে, এই বাক্যে কর্তাকে, আপনারা বলবেন যে কর্তা তো নেই স্যার, তাই তো। কর্তা তো নেই স্যার, সেটাই তো ভাবছি। হুম। আচ্ছা, এবারে এইখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যে আমরা জানি যে কিছু ধাতু হচ্ছে সকর্মক, কিছু ধাতু অকর্মক, এগুলো আমরা জানি, ছোটবেলায় পড়েছি আমরা এগুলো, সকর্মক ধাতু, অকর্মক ধাতু, তাই না। হ্যাঁ স্যার। ধরুন সে শিক্ষক হবে। আচ্ছা, এখানে ধরুন একটা মানে ক্রিয়াপদ শুয়ে থাকা, শুয়ে থাকা হচ্ছে ধাতুটা অকর্মক ধাতু, কিন্তু এই বাক্যে কোনো কর্ম হতে পারে, শুয়ে থাকা ক্রিয়াপদ দিয়ে, এই ক্রিয়া দিয়ে কোনো কর্ম বলতে পারবেন। রাম শুয়ে আছে, তাহলে এই বাক্যে কোনো কর্ম ইউজ করা যাবে কি, শুয়ে আছে এই ক্রিয়াপদের সাথে, মানে কি শুয়ে আছে। এখন যদি আমি বলি যে মানে কুকুরটি শুয়ে আছে, আপনি প্রশ্ন করবেন কে মানে কি শুয়ে আছে, তাই তো, প্রশ্ন করতেই পারেন, যেহেতু আমরা কোনো মনুষ্যের সাথে কি বলছি না, কিন্তু একটা ইতর প্রাণীর ক্ষেত্রে বলতে পারি একটা, যে কি, তাই তো। তো আপনাদের এই ভ্রমটা থেকে বেরোতে হবে যে কি দিয়ে প্রশ্ন করলেই যেটা উত্তর আসবে সেটা সর্বদাই যে কর্ম, এরকম না। দেখুন, একটা খুব সিম্পল ট্রিক্স আছে একটা, যে যেখানে ক্রিয়াপদকে আপনি শুধুমাত্র কি দিয়ে প্রশ্ন করতে পারবেন, সেটা অবভিয়াসলি কর্ম। মানে আপনি কি এটা দিয়েই প্রশ্ন করতে পারবেন, মানে কি আমরা জানি কি, যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটা কর্ম। তাহলে সেটা ওখানে বলতে হবে যে শুধুমাত্র, আমি শুধুমাত্র যেখানে ক্রিয়াপদকে কি বা কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটা কর্ম। যেখানে আমাদের ক্রিয়াপদকে আমরা কি এবং কে দুটো দিয়েই প্রশ্ন করতে পারি,
মানে কি অপশন কে দুটো দিয়েই প্রশ্ন করতে পারি, সেখানে কিন্তু ওটা কর্ম না, ওটা সবসময় কর্তা। আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। ধরুন রাম ভাত খাচ্ছে, আপনি এখানে ভাতটাকে প্রশ্ন করুন ক্রিয়াকে, মানে ভাতটা উত্তর পাওয়ার জন্য কিরকম প্রশ্ন করবেন? কে ভাত খাচ্ছে? না না, ভাত উত্তর হবে ভাত, প্রশ্ন ভাত। করুন কি হবে তাহলে? কি খাচ্ছে। হ্যাঁ, কি খাচ্ছে? আপনি বলতে মানে কে খাচ্ছে বললে উত্তর আসবে রাম, কি রাম। খাচ্ছে বললে ভাত। ভাত। হুম। এবারে ধরুন এই এই বাক্যেই ধরুন, বা ওই যে বাক্যটা বলেছি, ধরুন রাম শুয়ে আছে, আপনি প্রশ্ন করুন কি, মানে কি দিয়ে প্রশ্ন করবেন, কি না কে দিয়ে? কে দিয়ে, কে শুয়ে আছে, রাম উত্তর। আচ্ছা ধরুন বিড়ালটি শুয়ে আছে, আপনি এখানে কিন্তু কি কে দুটো দিয়ে প্রশ্ন করতে পারেন, কি শুয়ে আছে বা কে শুয়ে আছে, দুটোর উত্তরেই কিন্তু বিড়াল হবে। অর্থাৎ যেখানে এরকম পরিস্থিতি হবে যে আমি, তাহলে কি বলছে জিনিসটা কি একটু ভালো করে বুঝুন, যে আমি শুধুমাত্র কি এই ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা অবশ্যই কর্ম। আর যেখানে আমি কি কে দুটো দিয়েই প্রশ্ন করতে পারি ক্রিয়াকে, সেখানে কিন্তু সেটা কর্ম না, সেটা কর্তা। জিনিসটা খুব ভালো করে বুঝুন। আমাদের সংস্কৃতি এই জায়গাটাতে সবাই মানে প্রত্যেকেই গুলিয়ে ফেলে আর কি। মানে ধরুন রাম শিক্ষক হবে, এখানে আমরা কি বলি যে রাম শিক্ষক, শিক্ষকটা হচ্ছে কর্ম, রাম কি হবে, শিক্ষক হবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি শিক্ষক, তাহলে শিক্ষক কর্ম। আমি তো প্রশ্ন এরকম করতে পারি রাম কে হবে, শিক্ষক হবে। তাহলে যেখানে আমি কি কে দুটো দিয়ে প্রশ্ন করতে পারবো, দুটো দিয়ে প্রশ্ন করে একই উত্তর পাবো, সেটা কিন্তু কর্তা। আর যেখানে শুধুমাত্র কি দিয়ে প্রশ্ন করতে পারবো এবং উত্তর যেটা পাবো সেটা কর্ম। আচ্ছা এই যে বাক্যটা আছে কর্তাকারকে তৃতীয়া বিভক্তি হবে, এবারে প্রশ্ন করুন কি হবে, তৃতীয়া বিভক্তি, কে হবে, তৃতীয়া বিভক্তি। তাহলে এখানে আমি কি কে দুটো দিয়ে প্রশ্ন করতে পারছি, তাহলে এটা কর্তা। এটা কর্তা। কেননা আসলে এই ধাতুগুলো অকর্মক ধাতু। মানে আসলে এই পরিস্থিতিটা কখন হয়, যখন ধাতু অকর্মক হয়, তখন আমরা আসলে কি কে দুটো দিয়েই প্রশ্ন করতে পারি এবং উত্তর যেটা আসে সেটা কর্তা হয়। কারণ ধাতুটাই তো অকর্মক, মানে কর্ম হবেই না। এখন শুয়ে থাকা এই ক্রিয়াটা অকর্মক, এর কর্ম হয় না। তাহলে আসলে যেগুলো যে ধাতুগুলো অকর্মক ধাতু, সেগুলোর ক্ষেত্রে কর্ম তো হবেই না, ভূ ধাতু অকর্মক ধাতু। যে ধাতুগুলো সকর্মক সেখানে আমরা কর্তা পাচ্ছি, যেমন রাম ভাত খাচ্ছে, খাওয়াটা সকর্মক ক্রিয়া একটা, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আলাদা উত্তর পাচ্ছি, কে দিয়ে প্রশ্ন করলে আলাদা উত্তর পাচ্ছি। কিন্তু যখন ধাতু অকর্মক, সেখানে কি কে দুটো দিয়ে প্রশ্ন করলে আমি একটাই উত্তর পাবো, তখন আমরা দুটো উত্তর পাবোই না, কারণ ওখানে কর্ম নেই। অর্থাৎ কি এর উত্তরও কর্তা, কে এর উত্তরও কর্তা। কে শুয়ে আছে, কুকুরটি। কি শুয়ে আছে, কুকুরটি। দেখুন কি কে দুটোর উত্তরই কর্তা, কারণ শুয়ে থাকাটা ওখানে কর্ম হয় না। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু 1 মিনিট।
আচ্ছা, তাহলে কি জানলেন যে ভূ ধাতু তাহলে কি অকর্মক ধাতু, এর কর্ম হয় না। তাহলে ভূ ধাতুর সঙ্গে আমরা যেটা ব্যবহার করি সেটা সবসময় কর্তা, এটা কর্ম হয় না যেহেতু। মানে রামঃ ভবতি, রাম কর্তা, তৃতীয়া বিভক্তি ভবতি, তৃতীয়া বিভক্তি হচ্ছে কর্তা। ঠিক আছে, তো বাক্যের স্ট্রাকচারটা তাহলে কেমন হচ্ছে? কর্তা কি তৃতীয়া বিভক্তি, আর কর্তাতে কি হবে? কর্তৃবাচ্যের বাক্য, এটা প্রথমা হবে। তাহলে তৃতীয়া বিভক্তি শব্দে প্রথমা হবে, মানে তৃতীয়া বিভক্তি মতি শব্দের মতো। মতি শব্দের প্রথমাতে কি হয়? মতিহি, মতি, মতয়ঃ। তাহলে তৃতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি ভবতি। আর কর্তৃকারকটা কি বলছি আমরা? ওটা ওটা কোন কারক? কোথায়, কোথায় হয়, কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছে কি? কর্তৃকারক, তাই না? তাহলে কর্তৃকারক হচ্ছে এখানে অধিকরণ কারক। কর্তৃকারক শব্দটা আমার মানে অধিকরণ কারক হচ্ছে আমাদের, তাহলে অধিকরণের সপ্তমী, ওই জন্য কর্তৃকারকে। নরে সপ্তমীতে কি হয়? নরে, তাই তো। রামে কর্তৃকারকে, কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি ভবতি। তাহলে এই বাক্যের স্ট্রাকচারটা বোঝা গেছে। আচ্ছা, এবার আপনারা পরের বাক্যটা বলুন কি হবে তাহলে। কর্মকারকে প্রথমা বিভক্তি হবে, বাক্যটা কেমন হবে তাহলে? উপরের মতো করে বলুন, উপরে যেমন আছে তেমনই তো হবে। শোনা যাচ্ছে? কর্মকারকে কর্মকারকে প্রথমা বিভক্তি ভবতি, প্রথমা বিভক্তি। ভবতি। এবারে ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হবে? আচ্ছা, ক্রিয়াপদের আমরা কেমন দেখেছি, বাংলাতে কেমন হয়? কর্তৃবাচ্য হচ্ছে যাচ্ছে বলছি, আর কর্মবাচ্য কি হয়ে যাচ্ছে? যা হচ্ছে, তাই না? তাহলে ক্রিয়াপদের স্ট্রাকচার ডিফারেন্ট হচ্ছে এখানে। ইংরেজিতে যেমন ধরুন, রাম ইটস রাইস, আমরা ওটা ভয়েস চেঞ্জ করলে কি করছি? প্যাসিভ ভয়েসে রাইস ইজ বিং ইটেন বাই রামা। তাহলে ওখানে দেখুন ইজ বিং হচ্ছে। তাহলে দেখুন, মানে তার মানে কি? তাহলে বাচ্য পরিবর্তন হলে ক্রিয়াপদ চেঞ্জ হচ্ছে, কারণ ক্রিয়াপদের দ্বারাই তো আমরা অ্যাকচুয়ালি বুঝি কোন বাচ্চা আছে। ক্রিয়াপদের স্ট্রাকচারটাই বুঝিয়ে দেয় বাচ্চাটাকে, তাই না? তাহলে ক্রিয়াপদের স্ট্রাকচার সংস্কৃতও চেঞ্জ হবে, একই রকম থাকবে না। কর্তৃবাচ্যে কি ছিল? ধাতু প্লাস প্রত্যয়। কর্তৃবাচ্যে আমাদের কি ছিল? ক্রিয়াপদের স্ট্রাকচার এক্সট্রা কিছু ছিল না, ধাতু প্লাস প্রত্যয়, এটাই ছিল। এখানে তাহলে এক্সট্রা কিছু একটা হবে, তাই তো। আচ্ছা, এটা কর্তৃবাচ্যে ছিল। কর্মবাচ্যে কেমন হবে? ধাতু প্লাস ইয় প্লাস আত্মনেপদ প্রত্যয়। ব্যাস এতটুকুই। তাহলে এবার আপনারা বলবেন কেমন হবে। আমি গম ধাতুর রূপগুলো লিখছি, 9টা রূপ লিখছি, কর্তৃবাচ্যে লিখছি আমি। গম ধাতুর কর্তৃবাচ্যের রূপগুলো কেমন হবে? ধাতু প্লাস প্রত্যয়, তাই তো। আচ্ছা, ভূ ধাতুই ধরি আমরা, ধরুন ভূ ধাতু। আচ্ছা, ভূ ধাতুর রূপগুলো কেমন হয়? কর্তৃবাচ্যে কেমন হবে? ধাতু প্লাস প্রত্যয়, ধাতু প্রত্যয়। তাহলে আমাদের কর্তৃবাচ্যে কেমন হচ্ছে ধাতুর রূপগুলো? কর্তৃবাচ্যে কেমন হচ্ছে? ভবতি, ভবতঃ, ভবন্তি, পরস্মৈ পদে ভবসি, ভবতঃ, ভবথঃ,
ভবতম ভবথ ভবামি ভবামি ভবাবহ ভবাবহ ভবামহ ভবামহ। এটা কর্তৃবাচ্য হচ্ছে, তাই তো? কর্তৃবাচ্য ধাতু প্লাস প্রত্যয়। আচ্ছা, কর্মবাচ্যে কি বলা হয়েছে? ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হচ্ছে? ধাতু প্লাস ইয় প্লাস আত্মনেপদ প্রত্যয়। কিন্তু তাহলে কর্মবাচ্যে পরস্মৈপদ প্রত্যয় হয় না, তাই না? কর্মবাচ্যে তাহলে কি হচ্ছে? ধাতু প্লাস ইয় প্লাস আত্মনেপদ প্রত্যয়, অর্থাৎ কর্মবাচ্যে তাহলে পরস্মৈপদ হয় না। তাহলে কর্মবাচ্য এটা কেমন হবে? আমরা দেখি নিয়ম অনুযায়ী ফেলি দেখি জিনিসটাকে। ভূ ইয়, ধাতু হচ্ছে ভূ, ধাতু, তাই তো? ধাতু হচ্ছে কি? ভূ। তার সাথে ইয় ভূয় আর আত্মনেপদ প্রত্যয়। আত্মনেপদ প্রত্যয় আমাদের কি কি আছে? তে এইগুলো আছে, তে, এতে, অন্তে। তাহলে প্রথমটা কেমন হবে? ভূয় তে এ। পরেরটা ভূয় এতে ভূয় এতে। তাহলে এগারটাকে যোগ করে দেবো আমরা এর সাথে, ভূয়ে তে। তে পরেরটা কেমন হবে? অন্তে, ভূয়ন্তে ভূয়া ভূয়ন্তে অন্তে। তাহলে ভূয়ান্তে। বোঝা ভূয়সে গেল কি সহজ? আচ্ছা, একই রকম ভাবে পরেরটা ভূয়সে ভূয়থে এক মিনিট। আচ্ছা, ভূয়াসে ভূয়ে ভূয়েথে ভূয়েতে এতে, তাই তো? ভূয়েতে ভূ ভূয়দ্ধে ভূয়ধ্বে। নেক্সট ভূয়ে এ, তাই তো? এ ভূয়ে ভুবহে ভূয়া ওয়াহে। আসলে আমরা আবহে করছি। ভূয়াবহে আচ্ছা ভূয়াবহে ভূয়ামহে ভূয়া মহে। তাহলে এটা হচ্ছে আমাদের কোথায় গেল? এটা হচ্ছে আমাদের কর্মবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচারটা এমন হবে। আচ্ছা, এরপর আমরা যে শেপ ধাতু দেখি। শেপ ধাতু, শেপ ধাতুর হচ্ছে কর্তৃবাচ্যের স্ট্রাকচার কেমন হচ্ছিল? কর্তৃবাচ্যে কেমন হচ্ছিল? কর্তৃবাচ্যে ধাতু প্লাস প্রত্যয়। সেবাতে সেবেতে সেবন্তে সেবান্তে। নেক্সট সেবসে সেবাসে সেবেথে সেবেতে। সেবেদ্ধি নেক্সট সেবে সেবাবহে সেবাবহে সেবামহে মহে। ব্যাস, এরকম হয়েছে ওখানে। আচ্ছা, এবার আমাদের কর্মবাচ্যে কেমন হবে? শেপ ধাতু কর্তৃবাচ্যে হলো এটা। কর্তৃবাচ্যে যেহেতু কি ছিল, নিয়ম কি আছে? ধাতু প্লাস প্রত্যয়। আর শেপ ধাতু কি? যেহেতু আত্মনেপদ প্রত্যয়কে ভালোবাসে, তাই আত্মনেপদ প্রত্যয়কে নিয়েছে। আচ্ছা, এবারে শেপ ধাতু কর্মবাচ্যে। কর্মবাচ্যে রুল কি আছে আমাদের? কর্মবাচ্যে নিয়ম কি আছে? ধাতু প্লাস ইয় প্লাস প্রত্যয়, তাই না? আচ্ছা, তাহলে এই নিয়ম অনুযায়ী কেমন হবে তাহলে? সেবায়তে না, সেবায়াতে ধাতুটা হচ্ছে সেব, হ্যাঁ তাহলে ইয়া যোগ করে কেমন হবে? সেব বিয়া। সেব ইয় সেব বিয়াতে। আচ্ছা সেবিয়াতে সেবিয়া ইয়েতে না, সেব বিয়েতে সেব বিয়েতে সেবিয়েতে সেবান সেবান্তে সেব বিয়ান্তে। সেব ইয়া অন্তে, সেব বিয়ান্তে। সেবিয়ান্তে সেবিয়ান্তে
সেবিয়াসে, এরপরে কি হবে? সে বিয়াসে, সেবিয়াথে, সে বিয়ে সেবিয়া থে, এ, সেবিয়াথে, সেবিয়াদ্ধি, নেক্সট সে বিয়ে ধুয়ে, নেক্সট সেবিয়ে, সে বিয়ে, সেবিয়া সে ওয়াহে, বিয়া বহে, সেবিয়া সে মহে। বিয়া মহে। তাহলে দেখুন, এটা হচ্ছে কর্তৃবাচ্যের স্ট্রাকচার, আর এটা কর্মবাচ্যের স্ট্রাকচার। এবার আমরা কয়েকটা বাক্য প্র্যাকটিস করি তাহলে, কর্তৃবাচ্য কর্মবাচ্যের কয়েকটা বাক্য। এই এক মানে স্ট্রাকচারটা বুঝে গেছি আমরা কেমন হচ্ছে। এবার কয়েকটা সেন্টেন্স। আচ্ছা, আগের দিন আমরা যে সেন্টেন্সগুলো করেছিলাম ওই সেন্টেন্সগুলো মনে আছে? পরপর কি ছিল একটা, ওগুলো যদি আমরা করি, ওগুলো সব কর্তৃবাচ্য করেছিলাম, ওগুলোকে যদি আজকে কর্মবাচ্য করি। আচ্ছা, আর একটা জিনিস, আমরা কর্তৃবাচ্যের নিয়মে কি দেখেছিলাম? ওই যে ক্রিয়াপদ কটা হচ্ছে আমাদের, 9টা হচ্ছে তো। তাহলে 9টার মধ্যে আমরা কোনটাকে চুজ করছিলাম, সেটা কিভাবে ঠিক হচ্ছিল? সেটা কর্তার পুরুষ আর বচন থেকে ঠিক হচ্ছিল, তাই না? রামহা হলে গচ্ছতি হচ্ছে, আর ত্বম হলে গচ্ছসি, অহম হলে গচ্ছামি। বহু বচনে ধরুন বালকাহা, বহু বচনে, তাহলে প্রথম পুরুষ বহু বচন, তাহলে প্রথম পুরুষ বহু বচনের ক্রিয়াকে নিতে হবে গচ্ছন্তি। আর যদি তোমরা, তোমরা অনেকজন মানে বহু বচন, তাহলে ত্বম যুবাম যুয়ম, মধ্যম পুরুষ বহু বচন, কর্তা, তাহলে ক্রিয়াপদ মধ্যম পুরুষ বহু বচন। গচ্ছসি গচ্ছথ গচ্ছথ, যুবাম যুয়ম গচ্ছথ। একই রকম ভাবে উত্তম পুরুষও তাই, অহম গচ্ছামি, আবাম গচ্ছাবহ, বয়ম গচ্ছামহ। তাহলে খেয়াল করে যদি আমরা দেখি যে কর্তৃবাচ্যে ক্রিয়াপদের নির্বাচনটা, 9টার মধ্যে আমি কোনটাকে নেব সেটা কিভাবে ঠিক হচ্ছিল? কর্তার পুরুষ আর বচন দেখে। আচ্ছা, এই বাক্যটাকে সংস্কৃতে আমরা যদি করি, অনুবাদ করি, ধরুন কি বাক্যটা, যে কর্তৃবাচ্যে কর্তার পুরুষ এবং বচন অনুসারে ক্রিয়াপদের পুরুষ এবং বচন নির্ধারিত হয়। আচ্ছা, বাক্যটা আমি বাংলাতে লিখি আগে, এটাকে আমরা আগে ট্রান্সলেট করব, ঠিক আছে? প্রত্যেকে চেষ্টা করবেন। আমি তো ট্রান্সলেট কেমনভাবে করতে হবে পদ্ধতি শিখিয়ে দিয়েছি। কারক নির্বাচন করতে হবে, কোন কারকে কোন বিভক্তি আমরা জানি, হয়তো শব্দরূপটা আমরা বলতে পারবো না। আজকে আমরা প্র্যাকটিক্যালি সেটা করবো, অষ্টাধ্যায়ী অ্যাপ দেখে দেখে আমরা করবো আজকে, ঠিক আছে? যেখানে আমাদের শব্দরূপে আটকাবে। তাহলে ক্রিয়াপদের, আচ্ছা বাক্যটা লিখি আমি, কর্তৃবাচ্যের বাক্যে কর্তার পুরুষ এবং বচন অনুসারে ক্রিয়াপদের পুরুষ এবং বচন নির্ধারিত হয় বা হবে। আচ্ছা, বলুন। এই বাক্যটাকে আমরা কিভাবে করব? যখন আমরা কোনো বাক্যের অনুবাদ করতে যাব তখন আমাদের কি দেখতে হবে? বাক্যের ক্রিয়াপদ কোনটা। এই বাক্যের ক্রিয়াপদ কি? এই বাক্যের ক্রিয়াপদ কি? বলুন, ক্রিয়া কি এই বাক্যে? কি হলো, আপনারা ক্রিয়া চিনতে পারছেন না?
মানে কোন কাজের কথা বলা হচ্ছে, কাজটা কি, এই বাক্যে কি কাজের কথা বলা হচ্ছে? নির্ধারিত হবে, তাই তো, এটাই ক্রিয়া, নির্ধারণ হওয়া। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে নির্ধারিত হবে। দেখুন ভালো করে, মানে জিনিসটাকে আপনারা ল্যাঙ্গুয়েজ শিখতে এসছেন, তো ল্যাঙ্গুয়েজ যখন শিখছেন তখন সেন্টেন্সকে অ্যানালাইজ করতে হবে। আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচার না বুঝি তাহলে আমরা সেই বাক্যের ট্রান্সলেশন কিভাবে করব, বা সেই ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখবো আমরা। আচ্ছা, একটু আগে আপনাদেরকে শেখালাম যে হবে, অর্থাৎ তাহলে কোন ক্রিয়া? ভূ ধাতু। আচ্ছা, হবে, আমরা যদি এখন হবে, হওয়াটাকেই ক্রিয়া বলি, তাহলে আমরা হওয়া ক্রিয়াকে এখন প্রশ্ন করি বাক্যে, তাহলে কর্তা কি হবে? কি হবে? নির্ধারিত হবে। কে হবে? নির্ধারিত হবে। তাহলে নির্ধারিত হচ্ছে এখানে কর্তা, যদি আমরা হওয়াটাকে ক্রিয়া বলি, রাইট? একটু আগে যেমন আমরা দেখলাম যে তৃতীয়া বিভক্তি হবে, তাহলে কর্তা কে ছিল? হওয়ার কর্তাকে তৃতীয়া বিভক্তি। সেরকমই কি হবে? নির্ধারিত হবে। কে হবে? নির্ধারিত হবে। তাহলে নির্ধারিত হচ্ছে কর্তা। দেখুন আমি বাক্যটার অনুবাদ করছি, মানে আমরা এতটুকু ছোট ছোট অংশে নেব। তাহলে অনুবাদটা কেমন হবে? আমরা অতটুকু অংশের অনুবাদ করলাম যে নির্ধারিতম ভবতি। নির্ধারিত শব্দ আমরা কি করেছি? ক্লিবলিঙ্গে ইউজ করেছি, মানে ফল শব্দের মতো। ঠিক আছে, তাহলে নির্ধারিত হচ্ছে ফল শব্দের মতো প্রথমার এক বচন, যেহেতু মানে প্রথম পুরুষ এক বচন, তাই প্রথমার মানে এক বচন করেছি নির্ধারিতম ভবতি। আর ক্রিয়াপদ তাই প্রথম পুরুষ এক বচন, যেহেতু কর্তা তাই ক্রিয়াপদ প্রথম পুরুষ এক বচন ভবতি, নির্ধারিতম ভবতি। আচ্ছা, তারপরে পুরুষ এবং বচন নির্ধারিত হবে, তাই তো? আচ্ছা, এই ব্যাপারটা একটু আমাদের ক্ষেত্রে কঠিনই হয়ে যাবে, ঠিক আছে, ছেড়ে দিন, আমি করে দিই এখন। কর্তৃবাচ্যস্য বাক্যে কর্তুঃ পুরুষः কর্তুঃ পুরুষবচনयोः अनुसारं क्रियापदस्य पुरुषवचने निर्धारिते भवतः। আচ্ছা, তাহলে কি হলো? কর্তৃবাচ্যের বাক্যে ক্রিয়াপদের নির্ধারণ কিভাবে হচ্ছে? কর্তার পুরুষ এবং বচন অনুসারে। তো একই রকম ভাবে আমরা কর্মবাচ্য দেখছি কি, কর্মবাচ্য তো আমরা নটা রূপ পাচ্ছি। দেখুন, সে বিয়াতে, সে বিয়েতে, সে বিয়ান্তে, সে বিয়াসে, সে বিয়েতে, সে বিয়া ধুয়ে, সে বিয়ে, সে বিয়াবাহে, সে বিয়ামাহে। একই রকম ভাবে ভূ ধাতুর ক্ষেত্রেও ওগুলো করা হয়নি না, ভূ ধাতুর ক্ষেত্রেও তাই। ভূয়াতে, হ্যাঁ, ভূয়াতে, ভূয়েতে, ভূয়ান্তে, ভূয়াসে, ভূয়েতে, ভূয়া ধুয়ে, ভূয়ে, ভূয়াবাহে, ভূয়ামাহে। তাহলে এখানেও তাই পাচ্ছি, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের তিনটা করে বচন মিলিয়ে মোট 9টা ক্রিয়াপদ পাচ্ছি। কর্মবাচ্যও তাই। তাহলে এখন প্রশ্ন হবে, তাহলে কর্মবাচ্যে যখন আমরা বাক্য করব তখন আমরা কোন ক্রিয়াপদটাকে নেব? কর্তৃবাচ্য তো আমরা উপায় বুঝে গেছি, কি যে কর্তা পুরুষ বচন যেমনটা হবে, ক্রিয়াপদও সেই পুরুষ সেই বচনের হবে, তাই না? তাহলে এখন কর্মবাচ্যে কি হবে? উত্তরটা একই। কর্তৃবাচ্যে কর্তা, কর্তাকে দেখে ঠিক হচ্ছে। কর্মবাচ্যে কর্মকে দেখে ঠিক হবে। কর্তৃবাচ্যে যেমন কর্তার পুরুষ এবং বচন অনুসারে ক্রিয়াপদের পুরুষ বচন, সেরকমই কর্মবাচ্যে কর্মের পুরুষ এবং বচন অনুসারে ক্রিয়াপদের পুরুষ এবং বচন ঠিক হবে। আমি দু একটা এক্সাম্পল দিয়ে এবারে দেখুন, জিনিসটা খুব সোজা হয়ে যাবে। আচ্ছা, ধরুন প্রথমে একটা বাক্য নিচ্ছি আমরা এরকম যে ভক্তঃ
শিবম নমতি। আচ্ছা, এই বাক্যটাকে যদি আমরা এবারে কর্মবাচ্য করি কেমন হবে? নিয়ম কি আছে? নিয়ম দেখে দেখে আপনারা বলুন। যেমনটা বলা হয়েছে 1 2 কা 3, 2 2 কা 1, আর ক্রিয়াপদের স্ট্রাকচারটা যেমন হবে সেরকম। আচ্ছা, বলুন এবারে তাহলে কি হবে? আচ্ছা, আপনারা যদি এরকম মুখ না খোলেন তাহলে কি করে হবে? আমি তো মানে বুঝতেও পারবো না যে আপনারা বুঝতে পারছেন কিনা। স্যার এই ফর্মুলাটা যেটা বললেন ওটা মাথায় ঢোকেনি, আরেকবার বলতে হবে। ফর্মুলা বলতে ওই যে টু টু কা মাতৃভাষা বাংলা বা বাংলাতে বুঝুন। বাংলাতে কি হচ্ছে, রাম মানে ভক্ত শিবকে নমস্কার করছে। আমি বাংলাতে এটা যদি মানে কর্মবাচ্য করতাম কি করতাম? ভক্তের দ্বারা ভক্তের দ্বারা শিবকে শিব নমস্কার করা হচ্ছে। হচ্ছে। তাহলে আমরা ভক্তকে কোথায় নিয়ে যাচ্ছি? কর্তৃবাচ্য ছিল ভক্ত, আর কর্মবাচ্য কি হচ্ছে? ভক্তের দ্বারা। হ্যাঁ। তাহলে তৃতীয়াতে চলে যাচ্ছে। দ্বারা দিয়ে আমরা কোথায় ইউজ করি? তৃতীয়া বিভক্তিতে। হুম। তাহলে কর্তা কোথায় যাচ্ছে? প্রথমা ছিল, তৃতীয়াতে যাচ্ছে। হুম। আর কর্ম কি হচ্ছে? কর্মটা যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ অনুসারে এখন মনে হবে ঠিক, মানে ওটা মানে অত বোঝা যাবে না। যেমনটা কর্তার ক্ষেত্রে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলা দিয়ে, যে 1 থেকে 3-এ যাচ্ছে, প্রথমা থেকে তৃতীয়াতে যাচ্ছে, স্পষ্ট এটা বোঝা যাচ্ছে। সেটা বাংলাতে হবে না স্পষ্ট। বাংলাতে আমাদের জেনে রাখতে হবে। ওটা আপনাদেরকে সহজ একটা সূত্র বলে দিলাম, যে বাচ্য বলা হচ্ছে সেটা প্রথমাতে হবে। কর্তৃবাচ্য মানে কর্তা প্রথমা, কর্মবাচ্য মানে কর্মে প্রথমা। অর্থাৎ যেটা বাচ্য সেটা অলওয়েজ প্রথমা বিভক্তিতে। তাহলে কর্তৃবাচ্য হচ্ছে কর্তা প্রথমাতে হবে, কর্মবাচ্যে কর্ম প্রথমাতে হবে। মানে এই একটা সিম্পল সূত্র বুঝে রাখতে পারেন, যে আমরা যে বাচ্চার কথা বলছি সেটা প্রথমাতে হবে। ওকে? স্যার এইটা বলছি না, আমি বলছি ওই যে একটা বলছেন না 1 আচ্ছা, ওটা ওই 3, মানে আমরা যে 7টা বিভক্তি, প্রথমাটাকে 1 বলছি, আচ্ছা 2 মানে দ্বিতীয়া, 3 মানে তৃতীয়া। তাহলে 1 2 কা 3 মানে 1 থেকে 3-এ যাচ্ছে, 1 2 3, প্রথমা টু তৃতীয়া। হুম আর ওটা হচ্ছে 2 2 কা 1, মানে দ্বিতীয়া থেকে প্রথমাতে আসছে কর্ম। হুম আচ্ছা এইভাবে চেঞ্জটা হচ্ছে। ওটাই মানে আমি গানটা যেহেতু মানে গানের সঙ্গে মিলে যাচ্ছে, তো একটু ওই জন্য মনে রাখলে ওটাতে সুবিধা, মনে রাখতে সুবিধা হবে। গান অন্যরকম আছে, কিন্তু আমরা বললাম নিজেদের মতো একটু চেঞ্জ করে নিলে কি হবে, এটা আমাদের আর ভুলবো না জিনিসটা আমরা আর কি। 1 2 কা 3, 3 2 কা 4 এরকম আছে গানটা, কিন্তু 1 2 কা 3, 2 2 কা 1। আচ্ছা, তাহলে বাক্যের স্ট্রাকচার অনুযায়ী দেখুন, কর্তৃবাচ্যে কি বলা হয়েছে? কর্তা প্রথমা, কর্ম দ্বিতীয়া, আর ক্রিয়াপদের স্ট্রাকচার ধাতু প্লাস প্রত্যয়। আমাদের এই বাক্যটা সেটা মেনটেন করছে কি? দেখুন ক্রিয়াপদটা আগে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে বাক্য কোন বাচ্চা আছে। ক্রিয়াপদের স্ট্রাকচার এখানে কি আছে? নম তি, তাহলে ধাতু প্লাস প্রত্যয় এই স্ট্রাকচারেই আছে। তাহলে এটা কর্তৃবাচ্যের বাক্য। যেমন বাংলাতে আমরা যাচ্ছে, খাচ্ছে, যাচ্ছি, যাচ্ছ, খাচ্ছ, শুয়ে আছে, শুয়ে আছো, এই ক্রিয়াপদগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? বাক্যটা কর্তৃবাচ্যের বাক্য, তাহলে ক্রিয়াপদ দেখেই বুঝতে পারছি। সেরকম সংস্কৃত তাহলে কি ক্রিয়াপদের স্ট্রাকচার কি বলা হয়েছে? কর্তৃবাচ্যে ধাতু প্লাস প্রত্যয়, ওই স্ট্রাকচার মেনটেন করছে, মানে বাক্যটা কর্তৃবাচ্যে আছে। এখানে দেখুন নমতি আছে, তাহলে শুধুমাত্র কি আছে? ধাতু আর প্রত্যয় আছে, নম তি, তাহলে বাক্যটা কর্তৃবাচ্যের বাক্য। তাহলে কর্তা প্রথমাতে আছে ভক্ত, আর শিব দ্বিতীয়াতে আছে কর্ম। তাহলে কর্তৃবাচ্যের বাক্যে ক্রিয়াপদের স্ট্রাকচার ধাতু প্লাস প্রত্যয়, নমতি, একদমই ঠিক আছে। কর্তা ভক্ত, কর্তায় প্রথমা হয়, ভক্ত প্রথমাতে আছে, প্রথমার এক বচনে। আর শিব
কর্ম যেহেতু দ্বিতীয়াতে আছে, দ্বিতীয়ার এক বছর। এবার এটাকে যদি আমরা কর্মবাচ্য করি তাহলে কি হবে? ওই নিয়ম অনুসারে 1 থেকে 3-এ যাব, তাহলে কর্তা 1 থেকে 3-এ আসবে। তাহলে কি হবে বলুন বাক্যটা? তাহলে কর্তাকে আমরা 1 থেকে 3-এ নিয়ে আসি। ভক্ত অকারান্ত পুংলিঙ্গ শব্দ, দেখেই বুঝতে পারছেন, নরহ রামহ এরকম চলছে। যেমন রাম শব্দের প্রথম আর এক বচনে রামহ হয়, সেরকম ভক্তঃ, ভক্ত অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে কেমন হবে? রাম তৃতীয়া, শব্দ। রাম তাহলে শব্দ তৃতীয়াতে কেমন হবে? তৃতীয়া হলে তো রামেন হচ্ছে। তাহলে এখানে ভক্তে না। এবারে শিব শব্দ, শিব শব্দ কেমন? পুংলিঙ্গ শব্দ, এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। কর্তৃবাচ্য ওটা দ্বিতীয়াতে আছে, দ্বিতীয়ার এক বচনে, তাহলে আমাদের কোথায় ফেরত আসতে হবে? প্রথম আর এক বচনে আসতে হবে, তাই তো? 2 to 1, অর্থাৎ দ্বিতীয়া থেকে প্রথমাতে আসবে কর্ম, কর্মবাচ্য কর্ম প্রথমা। তাহলে শিব কোথায় আসবে? প্রথম আর এক বচনে, রাম শব্দের মতোই। তাহলে শিব শব্দের কেমন হবে? শিবাহ শিবৌ শিবাহা শিবম। তাহলে আমাদের প্রথম আর এক বচনে কি রূপ আছে? শিবাহ, শিবাহ। আর ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হবে বলেছি? ধাতু প্লাস ইয় প্লাস আত্মনেপদ। তাহলে নম ইয় আত্মনেপদ তে, নম ইয় তে। আচ্ছা, এবারে কোনটা হবে? 9টার মধ্যে কোনটা হবে সেটা কি দেখে ঠিক হবে? কি বলেছি একটু আগেই, কি বললাম? কর্তৃবাচ্যে কর্তাকে দেখে ঠিক হচ্ছে, কর্মবাচ্যে কর্মকে দেখে ঠিক হবে। তাহলে আমি যে 9টার মধ্যে, সে বিয়াতে যেরকম 9টা আছে, নম্যাতে 9টা হবে, নম্যেতে নম্যাতে নম্যেতে নম্যান্তে এরকম 9টা হবে। 9টার মধ্যে আমি কোনটাকে নেব? সেটা কর্মের পুরুষ এবং বচন থেকে ঠিক হবে। আমাদের কর্ম কি আছে? শিব। তার পুরুষ বচন কি আছে? প্রথম পুরুষ এক বচন। তাহলে আমাদের ক্রিয়াপদ কোনটা নিতে হবে? এই ফর্মটা নিতে হবে, সে বিয়াতে, তাহলে নম্যাতে, তাই তো? নম্যাতে, এটাই হবে। বুঝে গেল? খুব সোজা, শুধু স্ট্রাকচারগুলোকে মনে রাখতে হবে। আর একটা বাক্য বলুন এরকম, মানে অন্য ক্রিয়াপদ দিয়ে বলুন একটা। এবার একটু বচন বলুন, মানে বচনটা চেঞ্জ করে দিন। মানে ধরুন প্রথম পুরুষে বলবেন কর্তা কর্ম, একটু দ্বিবচন বহু বচন থাকবে এরকম। মানে ধরুন বালকরা ফলগুলি খাচ্ছে। এই বাক্যটা কেমন হবে অনুবাদ করলে? বালকরা ফলগুলি খাচ্ছে। বালক শব্দ পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ, রাম শব্দের মতোই। ফল শব্দ ক্রিবলিঙ্গ শব্দ। বলুন তো এই বাক্যের কর্তাকে, কর্তৃবাচ্যের বাক্য এটা, কর্তাকে বালকরা। তাহলে বালক শব্দের কি হবে? প্রথম আর বহু বচন, অনেকগুলো বালক যেহেতু, তাহলে কর্তায় প্রথমা হবে, এবং যেহেতু বালক অনেকগুলো তাই বহু বচন। তাহলে বালক শব্দের প্রথম আর বহু বচনে কি হবে? রামঃ রামৌ রামাহা। তাহলে বালকাহ বালকৌ বালকাহা, তাই না? হ্যাঁ স্যার। তারপরে ফলগুলি, ফলগুলি এখানে কি? কর্ম। কি খাচ্ছে? ফলগুলি। তাহলে ফলগুলি হচ্ছে এখানে কর্ম। ফল যেহেতু অনেকগুলো, কর্মে দ্বিতীয়া, অনেকগুলো ফল বলে দ্বিতীয়ার বহু বচন হবে। তাহলে ফল শব্দের দ্বিতীয়ার বহু বচনে কি রূপ হয়? বলুন কি রূপ হয় দ্বিতীয়ার বহু বচনে? দ্বিতীয়ার বহু বচনে কি রূপ হয়? ফল শব্দ তো আপনারা পড়েছেন, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। ফলানি, অনেকগুলো ফল যেহেতু, দ্বিতীয়ার বহু বচনে ফলানি। তাহলে বালকাহাটা যদি কর্তা, তাহলে কোথায় যাবে এটা? প্রথমার বহু বচন।
ফলানি কর্ম, অনেকগুলো যেহেতু তাই দ্বিতীয়া বহুবচন। আর খাচ্ছে কি হবে? কাকে দেখে ঠিক হবে এটা? কর্তৃবাচ্যের বাক্যে কর্তাকে দেখে। কর্তা যেহেতু প্রথম পুরুষ বহুবচন, তাহলে ক্রিয়াপদ প্রথম পুরুষ খাদন্তি বহুবচন। খাদতি, খাদতঃ, খাদন্তি। বলুন, আপনারা তো কেউ দেখছি কথাই বলছেন না, তাহলে কি করে হবে? আপনারা অ্যাক্টিভ না হলে প্যাসিভ ভয়েস কি করে শিখবেন? বিষয় কি কঠিন লাগছে? না স্যার, কঠিন লাগছে না। আলিশা, বুঝতে পারছো? যতক্ষণ বলছেন ততক্ষণ বুঝতে পারছি না, ভুলে যাচ্ছি। আলিশা, বুঝতে পারছো? স্যার কি বলছে? বলছি, যেগুলো বলা হচ্ছে সেগুলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার সৃঞ্জয় actually বাবু। আমাদের বাড়ির পাশে একটা মানে ভবন আছে, ওখানে বিয়ে হচ্ছে, তো বিয়ের বাজনা বাজছে, তো অত ভালো করে শুনতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সৃঞ্জয় বাবু। স্যার মোটামুটি বুঝতে পারছি, কিছু কিছু জিনিস একটু অসুবিধা হচ্ছে, কিন্তু হয়ে যাবে। যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো তো বলতে হবে। মানে ওই একটু গুলিয়ে যাচ্ছে পুরোটা। হ্যাঁ, যে ওই জন্য বলছি ক্লাসে বলতে হবে বারবার। আমি যখন প্র্যাকটিস করাচ্ছি, যখন শব্দরূপ মানে ধাতুরূপ যখন বলছি, শব্দরূপ যখন বলছি, ওই সঙ্গে সঙ্গে বলতে হবে। বা নিজেরা একটু কি বলবো, যত আপনারা দেখুন অন্য সময় তো বসেন না, মানে নিজেদের কাজে ব্যস্ত থাকেন, অন্য সময় হয়তো সেভাবে বসা হয় না। কিন্তু ক্লাস যতক্ষণ করছেন ততক্ষণ যদি একটু বেশ অ্যাক্টিভ থাকেন, মানে আমার সাথে সাথেই যে আমি করছি, বাক্যগুলো প্রসেস করছি, আপনিও করছেন, যে বালকরা ফল খাচ্ছে, এখানে বালক তো যেহেতু কর্তা, কর্তৃবাচ্যের বাক্যে কর্তায় প্রথমা, এগুলো বারবার যদি একটু বলেন নিজেরা, বললে দেখবেন তো তখন আর মানে আলাদা করে আর কোনো মাথায় থেকে যাবে, যে আর কোনো কনফিউশন থাকবে না। মানে যেটা একটা পরে একটা ভাবতে হচ্ছে যে ওই যে ওই দ্বিতীয় আর বহুবচন, ওই তো মাথা খারাপ হয়ে গেল, তাহলে আবার সেই প্রথম থেকে গুনে গুনে যাচ্ছি আবার। গুনে মানে গুনেই যাবেন আপনারা, সেটা তো অসুবিধা নেই তো। মানে এইগুলো আপনাদের এখনো রাম ফলের মধ্যেই রাখা হয়েছে, আপনাদেরকে কঠিন কোনো শব্দ এখনো যাওয়া হয়নি। মানে ইকারান্ত, উকারান্ত, রিকারান্ত, আমার ফলেই রয়েছি, তাতেই এত এই রাম আর অবস্থা। ফলের মধ্যেই আটকে আটকে রাখা হয়েছে এখনো পর্যন্ত। আচ্ছা, আর একটা সূর্য সাধুখা। হ্যাঁ স্যার, যতক্ষণ আপনি পড়াচ্ছেন ততক্ষণ আমি মানে একটু একটু করে বুঝতে পারছি, না হলে ওই কিছু তো লার্ন করা হয়নি না, ওই টেবিলটাও আমি লার্ন করিনি, এর জন্য স্যার ওটা ওই অনেকটাই প্রবলেম হচ্ছে, মানে সেন্টেন্স ফর্ম করতে গেলেও। আচ্ছা, আপনি আমার ক্লাস এখনো করেছেন, বিগত ক্লাসগুলো? হ্যাঁ স্যার, আমি করেছি আপনার ক্লাস ফ্রাইডে, তো হ্যাঁ করেছি। আচ্ছা আচ্ছা, একটু মানে যেগুলো হয়েছে সেগুলো একটু জাস্ট একবার অন্তত দেখতে হবে সপ্তাহে, মানে ওগুলো তো পাঠানোই আছে। আপনি মানে যদি খুব ভালো হয় একটু করে যদি পড়া ধরেন, ধরুন আজকে বলে দিলেন, সামনের দিন আপনি কি পড়া ধরবেন, যদি এই ধরুন রামের এই ধাতুরূপ এইটাই যদি শব্দরূপটাই যদি ধরেন, ঠিক আছে, এই এরকম, তাহলে যে এবার ওইটাই যদি ধরেন তাহলে তবু একটু পড়াটা হবে। এখানে সব গুলিয়ে যাচ্ছে তো স্যার। কিংবা ফলটা করলেন, এটা একটুখানি যদি পড়াটা ধরে নেন তাহলে এই যে ভাবতে এই টাইমটা যাবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবারে নেক্সট ক্লাস থেকে পড়া দেওয়া হবে হ্যাঁ, আপনাদেরকে আজকে সব যদি তাহলে। বলেন যে একটুখানি পড়া ধরবো, তো বলে দিলেন যে এইটা পড়া হুম, ধরবো, তাহলে কি বলুন তো, তবু একটুখানি বইটা নিয়ে বসা হবে স্যার। আর না, এই একবারে শুধু আপনার সামনে বসা হচ্ছে, আর যেটা বলছেন তখন মাথায় ঢুকছে, যেই বন্ধ হয়ে যাচ্ছে ক্লাস, ব্যাস মাথায় ধামাচাপা পড়ে গেল, তাহলে কি করে হবে স্যার? হুম। আপনাদের মানে তাও তো একটা সুবিধা যে ক্লাসগুলো সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে, মানে একদিন বাদে একদিন ক্লাস হচ্ছে। মানে আপনাদের যে একটা মানে ইরেগুলার হয়ে যাচ্ছে জিনিসটা, এমন তো হচ্ছে না যে সপ্তাহে একদিন ক্লাস।
না তাহলেও এটা তো মানে কি বলবো স্যার, শিখতে হচ্ছে তো ওই জন্য একটুখানি আচ্ছা। আচ্ছা দেখুন, ঠিক আছে, অসুবিধা নেই। শব্দরূপ ধাতুরূপ তো আপনারা নিজেরা পড়বেন, ঠিক আছে, পড়া দেবো। কিন্তু স্ট্রাকচারগুলো মানে বুঝতে হবে। স্ট্রাকচার বোঝা যাচ্ছে তো? আমি তো এই জন্য হ্যাঁ মানে স্যার, আমাদের মানে বলছেন মাতৃভাষার সাথে রিলেট করেই বোঝাচ্ছি। মানে হ্যাঁ আমাদের স্যার আসলে যে সেটাই তো কোনো ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছি। শিখতে গেলে হুম আমরা যদি আমাদের মাতৃভাষার সাথে ওটাকে মানে একটা তুলনা করে শিখি, দেন জিনিসটা খুব ইজি হয়। মানে একটা ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র সেই ল্যাঙ্গুয়েজটা সেই ল্যাঙ্গুয়েজেই শিখছি, অন্য কোনো ভাষার সাথে একটা তুলনা করছি না। বিশেষ করে নিজেদের মাতৃভাষার সঙ্গে, মাতৃভাষার সাথে রিলেট করে শিখলে দেখবেন খুব ইজি হুম হয়ে যায় জিনিসটা। ঠিক স্যার। যে আমার মাতৃভাষাতে কি হচ্ছে আর ওখানে কি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, তাহলে এই যে বাক্যটা আমরা করলাম, বালকরা ফলগুলি খাচ্ছে, কর্তৃবাচ্যে আমরা এটা করলাম। এবার এটাকে যদি আমরা কর্মবাচ্যে করি, কর্মবাচ্যে যদি বাংলাতে করতাম কেমন হতো? যে বালকগুলির দ্বারা ফল খাওয়া হচ্ছে, তাই তো? এরকম হতো। ফলগুলি খাওয়া হচ্ছে। দেখুন, নিজেরা মাতৃভাষাতে খেয়াল করে দেখুন, কর্তৃবাচ্যে খাচ্ছে হচ্ছে। আমরা তো আসলে কি হচ্ছে, এই ফর্মটা দেখেই বুঝতে পারি যে এখানে মানে যদি আপনাকে শুধুমাত্র বলা হয় একটা বাক্য খাওয়া হচ্ছে, আপনি চোখ বন্ধ করে বলে দেবেন যে এই বাক্যটা কর্তৃবাচ্যের না, তাই না? আপনাকে যদি বলা হয় খাচ্ছে, বাকি কিছু আর আপনি দেখলেন না, শুনলেনও না, হয়তো লেখাও নেই, আপনি বলবেন যে এই বাক্যটা, সম্পূর্ণ বাক্যটা কর্তৃবাচ্যে আছে। কি করে বলছেন? তাহলে কর্তৃবাচ্যই আপনাকে মানে ওই মানে সরি, ক্রিয়াপদে সেটাকে বুঝিয়ে দিচ্ছে। মানে ক্রিয়াপদ বুঝিয়ে দিতে পারে যে বাক্যটা কোন বাচ্চে। তো এটাকে যদি আমরা এবার অনুবাদ করি, বালকগুলির দ্বারা ফলগুলি খাওয়া হচ্ছে, আমাদের নিয়ম অনুসারে কি আছে তাহলে? কর্তা প্রথমা থেকে তৃতীয়াতে যাবে, বাংলাতে বালকরা, আর কর্মবাচ্যে বালকগুলির দ্বারা তৃতীয়াতেই যাচ্ছে, তৃতীয়া সেন্সটাই আসছে। তাহলে বালকরা বালকাহা, আর তৃতীয়াতে গেলে কি হবে? তৃতীয়ার বহুবচন। তৃতীয়ার বহুবচনে কি রূপ আছে? রামু শব্দের তৃতীয়ার বহুবচন। পুরোটা বলে যান পরপর, প্রথম থেকে। তৃতীয় বহুবচনে রামৌ, রামৌ, রামই, ঐকার, সরি রামই, সরি হি রামৈ, বিসর্গ আছে। রামৈহি। তাহলে কি হবে? আমাদের কি হবে? বালকৈহি। আচ্ছা, ফলানি, ফলানি হচ্ছে কর্তৃবাচ্যে দ্বিতীয়ার বহুবচনে ছিল, আমাদের কোথায় আসবে? আমাদের কোথায় আসবে? কর্মবাচ্যে বলেছি কর্ম প্রথমা, যেটা বাচ্য সেটা প্রথমা, তাহলে কর্মবাচ্যে প্রথমাতে আসবে। তাহলে দ্বিতীয়া থেকে প্রথমার বহুবচনে আসতে হবে আমাদের, দ্বিতীয়ার বহুবচন থেকে প্রথমার বহুবচনে। ফল শব্দের কেমন হয় প্রথমার বহুবচনে? ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, তাহলে ফলানি। আর ক্রিয়াপদ কেমন হবে? ক্রিয়াপদের স্ট্রাকচার কি হচ্ছে? খা, খাদ, জ ফেলা, ইয়া, আর আতপনে পদ তে। এর আমাদের দেখতে হবে কোনটাকে নেব আমরা, আমাদের প্রত্যয় কোনটাকে নিতে হবে, মানে রূপটা কেমন হবে, ক্রিয়াপদের রূপটা। সেটা কাকে দেখে ঠিক হবে? কর্মবাচ্যে ক্রিয়াপদ কর্মকে দেখে ঠিক হবে, কর্তৃবাচ্যে কর্তাকে দেখে ঠিক হয়, কর্মবাচ্যে কর্মকে দেখে ঠিক হবে। তাহলে কর্মের পুরুষ বচন কি আছে? কর্ম কি ফল, তার পুরুষ বচন কি আছে? ফল শব্দ কোন পুরুষ কোন বচনের? বলুন। ফল শব্দ কি মধ্যম পুরুষ? মধ্যম পুরুষ হচ্ছে তুমি তোমরা, উত্তম পুরুষ আমি আমরা। ফল শব্দ কোন পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। মধ্যম আর উত্তমকে বাদ দিলে যা পড়ে থাকে সব প্রথম পুরুষ। হুম তাহলে প্রথম পুরুষ বহুবচন, তাহলে ক্রিয়াপদটাকে আমাদের কোনটাকে নিতে হবে, কোন ফর্মটাকে?
দেখুন কোনটাকে নেব আমরা, প্রথম অন্তি, সেবিয়াতে, সেবিয়েতে, সেবিয়ান্তে, সেবিয়ান্তি, তাহলে খাদ্যান্তে। খাদ্যান্তে। দেখুন পুরো একদম পুরো অঙ্কের মতো। কর্তৃবাচ্যে খাদন্তি কেন হচ্ছিল, কর্তা যেহেতু প্রথম পুরুষ বহুবচন তাই ক্রিয়াপদ প্রথম পুরুষ বহুবচন। কর্মবাচ্যে সেটা কর্মকে দেখে ঠিক হবে। কর্ম যেহেতু প্রথম পুরুষ বহুবচন তাই এখানেও প্রথম পুরুষ বহুবচন। ঠিক আছে, আর একটা বাক্য বলুন। এবার একটা দ্বিবচন দিয়ে বাক্য বলুন, মানে কর্তা কর্ম দ্বিবচনে আছে এরকম কিছু, মানে দুজন, দুজন বালক দুজন কিছু করছেন, একটা বাক্য বলুন। ধরুন আমি একটা বাক্য লিখছি, দুজন বালক দুজন দুটি গাছকে দেখছে। আমি গাছ এখন বাদ দিন, দুটো ফল খাচ্ছে, দুটি ফল খাচ্ছে। এই বাক্যটা কেমন হবে অনুবাদ করলে? আপনারা সবই জানেন, নিয়ম যদি বুঝে থাকেন তাহলে বলতে পারবেন। বলুন বাক্যের স্ট্রাকচারটা বলুন, সূর্যবাবু। শোনা যাচ্ছে? আপনারা যদি এত প্যাসিভ হয়ে যান কি করে হবে? দুজন বালকের দ্বারা দুটি ফল খাওয়া হচ্ছে। না, আগে আমরা এই বাক্যটাকেই ট্রান্সলেট করি, আগে কর্তৃবাচ্যের বাক্যটাকে। আচ্ছা, আমরা যে আমাদের নিয়ম যেটা আছে সে অনুযায়ী বলি আমরা আগে। এটা কর্তৃবাচ্যের বাক্য, বাক্যে হচ্ছে তাহলে ধাতু কর্তা, হতে হবে। কর্তা কর্তৃবাচ্যের তাহলে কোথায় হবে? কর্তা কর্তা। প্রথমাতে হবে। হুম, দুজন বালক তাই দ্বিবচন, তাহলে প্রথমার দ্বিবচন, তাহলে বালক শব্দের প্রথমার দ্বিবচন ইউজ করতে হবে। প্রথমার দ্বিবচন। তাহলে কি হবে? প্রথমার রামঃ রামৌ, রাম, তাহলে তাহলে বালকঃ বালক, বালকৌ। দুটি ফল খাচ্ছে, খাওয়া ক্রিয়ার কর্ম হচ্ছে ফল, কি খাচ্ছে? দুটি ফল। ফল কটি? দুটি, দুটি। তাহলে কর্মে দ্বিতীয়া, কটা ফল? দুটো ফল, ধরে দ্বিবচন, তাহলে দ্বিতীয়ার দ্বিবচন। ফল শব্দের দ্বিতীয়ার দ্বিবচন কি হয়? ফলে। ফলে। খাচ্ছে, খাওয়া। তারপরে কি হবে? ক্রিয়াপত্র কেমন হবে? কাকে দেখে ঠিক হবে? কর্তৃবাচ্যের বাক্যে কর্তাকে দেখে। কর্তাকে দেখেছি। তাহলে কর্তার পুরুষ বচন কি আছে? বালক, মানে ওটা হচ্ছে দ্বিতীয়ার না, দ্বিবচনে আছে। পুরুষ, প্রথম পুরুষ দ্বিবচন, প্রথম পুরুষ দ্বিবচন, প্রথম তাহলে পুরুষ ক্রিয়া দ্বিবচন। পুরুষ দ্বিবচন কি হবে? আম, খাদ খাদ খাদথা খাদতি, খাদতঃ। খাদথা। এবারে এই বাক্যটাকে আমরা কর্মবাচ্যে বাংলাতে করব, কি হবে? কর্মবাচ্যে ওই যে দুজন বালকের দ্বারা দুটি ফল খাওয়া হচ্ছে। বালকের দ্বারা দুটি ফল খাওয়া হচ্ছে। আমরা আমাদের নিয়ম অনুযায়ী যাই। এবারে আমাদের নিয়ম কি আছে? দ্বারা হবে তৃতীয়া বিভক্তি হবে। তাহলে তৃতীয়া, তাহলে বালক তৃতীয়াতে যাবে। তাহলে বালক কর্তৃবাচ্যে প্রথমাতে ছিল, প্রথমার দ্বিবচনে থেকে কোথায় যাবে এখন? তৃতীয়ার দ্বিবচনে। তৃতীয়ার দ্বিবচনে বা বা এটা হচ্ছে রামাভ্যাম, রামেনা, রামাভ্যাম, তাহলে রামাভ্যাম, তাহলে বালকা, বালকাভ্যাম,
বালকাভ্যাম। ফল কোথায় যাবে? দ্বিতীয়া থেকে প্রথমাতে যাবে। তাহলে এখন আছে কোথায়? দ্বিতীয়ার দ্বিবচনে, সেখান থেকে প্রথমার দ্বিবচনে যাবে। প্রথম আর দ্বিবচনে ফলে। ফলে একই ফল। আর ক্রিয়াপদটা কেমন হবে? আমাদের স্ট্রাকচার কি আছে? ধাতু প্লাস খাদ্য, ধাতু প্লাস ইয় আপরপদ প্রত্যয়। এবার প্রত্যয় আমরা কোনটাকে নেব? কাকে দেখে ঠিক হবে সেটা? কর্মবাচ্যে কর্মকে দেখে। কর্মকে দেখে। তাহলে কর্মের পুরুষ বচন কি আছে? তৃতীয়ার দ্বিবচন। না, কর্মফল, তার পুরুষ আর বচন দেখতে হবে। ক্রিয়াপদ যখন করছি তখন আর বিভক্তি দেখার দরকার নেই, তখন পুরুষ বচন। তাহলে ক্রিয়াপদ এখানে কর্মফল, তার পুরুষ বচন কি আছে? প্রথম পুরুষ দ্বিবচন। দ্বিবচন। তাহলে ক্রিয়াপদ কি হবে? প্রথম পুরুষ দ্বিবচন। মানে কোনটাকে নেব আমরা? প্রথম পুরুষ দ্বিবচন হচ্ছে এটা তো ইয় হবে, মানে ইয়া হয়েছে ইয়েতে ইয়েতে, তাহলে খাদ দিয়েতে। হাত দিয়ে থে। থে নয়, তে। প্রথম পুরুষ দ্বিবচনে তে। ও প্রথম পুরুষ, হ্যাঁ, খাদ দিয়ে তে। প্রথম পুরুষ দ্বিবচন। হ্যাঁ, তো তাহলে স্ট্রাকচার গুলো বোঝা যাচ্ছে। কর্তৃবাচ্য কর্মবাচ্য কেমন হচ্ছে? আচ্ছা, এরপরে একটা বাক্য আমরা নিই এরকম যে তুমি, বাংলাদেশের বাক্য নিলাম যে তুমি ফল খাচ্ছ। আচ্ছা, এবার বাকিদের মধ্যে কেউ একজন বলুন। দেবযানী ম্যাডামই সব বলবেন এমনটা তো না, আপনারাও একটু মুখটা খুলুন। সৃঞ্জয় বাবু। হ্যাঁ স্যার, এটা তো তুমি ফল খাচ্ছ, এটা এটাকে কোন কি বাচ্চার বাক্য? মানে তুমি ফল খাচ্ছ, এটা কর্তৃবাচ্য মানে। কর্তৃবাচ্য আমাদের স্ট্রাকচার কি আছে? কর্তা, কোন বিভক্তিতে হবে? তো তৃতীয় তৃতীয় না, ওটা কি বলে, হ্যাঁ তৃতীয় কর্তৃবাচ্যে কর্তা। কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা হচ্ছে তো। ও হ্যাঁ হ্যাঁ, প্রথম বিভক্তি। তাহলে তুমি শব্দের মানে কি হবে? তুমি শব্দের আমাদের কি করতে হবে? প্রথমার, তুমি মানে কজন আছে? একজন, তাহলে এক বচন। একজন। তাহলে তুমি শব্দের আমার কি করতে হবে? সমাসকৃতে দেখতে হবে যে তুমি শব্দের জন্য প্রথমার এক বচনে কি শব্দ আছে, তাই তো? তাহলে শব্দটা হচ্ছে ত্বম। তাহলে আমরা কি লিখবো এখানে? ত্বম। কি খাচ্ছ? ফল খাচ্ছ। ফল হচ্ছে কর্ম, তাই তো? হ্যাঁ, কর্মে কোন বিভক্তি হবে? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয়া। কটা ফল? একটাই তাহলে এক বচন, দ্বিতীয়ার এক এক বচন। বছর। তাহলে এক বচনে কিরূপ হয়? ফলম ফলে ফলানি। কলম। দ্বিতীয়াতেও ফলম ফলে ফলানি, তাহলে ফলম। দ্বিতীয়ার এক বচনে ফলম। ত্বম ফলম। ক্রিয়াপদটা কি হবে? ক্রিয়াপদ কাকে দেখে ঠিক হবে? কর্তৃবাচ্যে ক্রিয়াপদ কর্তাকে দেখে। কর্তাকে দেখে। কর্তার পুরুষ বচন কি আছে? এটা তুমি। হচ্ছে পুরুষ কোন বচন? মধ্যম পুরুষ, এটা এক মধ্যম পুরুষ বছর। কোন বচন? এক এক বচন। বছর। তাহলে মধ্যম পুরুষ এক বচনে কি রূপ হয়? গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি। মধ্যম পুরুষে কি হয়? গচ্ছত গচ্ছসি। গচ্ছসি গচ্ছসি গচ্ছতঃ। গচ্ছত। আমাদের কোনটা লাগবে? ওই মধ্যম গচ্ছতঃ। পুরুষ এক বচন, মানে গচ্ছসি। হ্যাঁ হ্যাঁ, গচ্ছসি, তাই তো? মানে এটা খাদসি। লাগবে। ব্যাস হয়ে গেল, ট্রান্সলেশন হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, এরপরে এই বাক্যটাকে যদি আমরা কর্মবাচ্য করি, আগে বাংলাতে বলুন কি হবে? তুমি ফল খাচ্ছ। তোমার দ্বারা ফল খাওয়া হচ্ছে। তোমার দ্বারা ফল খাওয়া হচ্ছে। আচ্ছা, আমাদের নিয়ম কি আছে? আমরা এবার কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য আসছি। তাহলে কি করতে হবে? কর্তায় কর্মবাচ্যে কর্তাতে তৃতীয়া, তোমার দ্বারা তৃতীয়া। তাহলে আমার কি করতে হবে? ত্বম শব্দের তৃতীয়ার এক বচনে কি রূপ হয় দেখতে হবে, তাই তো? হ্যাঁ, তৃতীয়ার এক বচনে কি হয়? ত্বয়া।
তাহলে আমাকে কি করতে হবে? ত্বয়া লিখতে হবে, তাই তো? ত্বয়া। আচ্ছা, কর্মে কি হয়? কর্মবাচ্যের বাক্যে কর্মে প্রথমা, ওটা বলেছি সবসময় এইভাবে মনে রাখবেন, যেটা বাচ্য সেখানে প্রথমা। কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা, কর্মবাচ্যে কর্মে প্রথমা। তাহলে ফল শব্দ কি হবে? প্রথমাতে হবে। এখানে ছিল কোথায়? কর্তৃবাচ্যে ছিল দ্বিতীয়াতে, দ্বিতীয়ার এক বচনে। সেখান থেকে আমাকে কোথায় যেতে হবে? প্রথমার এক বচনে। প্রথমার এক বচনে কি হয় ফল শব্দের? ফলম। ফলম, একই, রূপটা একই, অসুবিধা নেই। আর ক্রিয়াপদের স্ট্রাকচার কি হবে? ধাতু প্লাস ইয়া। কর্মবাচ্যে কি বলেছি? ধাতু প্লাস ইয়া, খাদ্যা। এবারে কোনটাকে আমি নেব? নটার মধ্যে কোনটাকে নেব আমি? সেটা কি করে ঠিক হবে? কর্মকে দেখে। কর্মটা দেখতে হবে। কর্মের পুরুষার বচন। কর্ম কি আছে? ফল। তার পুরুষার বচন কি আছে? প্রথম পুরুষ এক এক বচন। বচন। তাহলে প্রথম পুরুষ এক বচন আমাদের কি আছে? সে বিয়া তে। তাহলে খাদ্যা তে। তে, খাদ্যা তে। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো ইজি, কিন্তু একেবারে অঙ্কের মতো জিনিসটা আছে। শুধু একটু নিজেরা কয়েকটা বাক্য একটু যদি মানে নিজেরা একটু প্র্যাকটিস just করতে বসে হবে। করেন, 10টা বাক্য যদি করেন, দেখবেন অনায়াসেই হয়ে যায়, মানে জিনিসটা পুরো স্পষ্ট হয়ে গেছে। 5-10টা বাক্য একটু অভ্যাস করলেও নিজেরা, দেখবেন আর কিছু নেই, মানে খুব সোজা। ঠিক আছে। আচ্ছা, এরপরে সূর্য সাধুকা, আপনি আছেন? স্যার একটা কোশ্চেন ছিল ছোট। আচ্ছা, বলুন। ওই যে 3 নম্বরে যেটা লিখেছিলেন, মানে একটু ওপরে করবেন ওই সেন্টেন্সটা, যেটা দুজন বালকের। অবশ্যই, বলুন। বলছি এইটাকে আমরা যেভাবে করলাম, মানে যে বালকও ফলে খাদতঃ, মানে দুজন বালক দুটো ফল খাচ্ছে, এটা মানে আমি এমনি জিজ্ঞেস করছি, এটা যদি মানে দে ইউজ করে করি তাহলেও কি মানে এটা হতে পারবে? মানে হ্যাঁ, অবশ্যই। এবারে দুজন বালক মানে আমি দুই শব্দ যদি ইউজ করি তাও হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা তখন এইভাবে আমাকে কি করছি। বলতে হবে? দেখুন, দেখুন, তখন আমাকে কি বলতে হবে? দুয়ে বালকৌ। তারপরে ফলের ক্ষেত্রেও তাই, দুয়ে ফলে। এবারে যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, বাংলাতে আমাকে দুজন, এটা কেন বলতে হচ্ছে আমাকে বাংলাতে? বা দুটি ফল খাচ্ছে, দুটি মানে সংখ্যাবাচক শব্দটাকে আমাকে বলতে কেন হচ্ছে? বাংলাতে এই সংখ্যাটা বোঝানোর জন্য কিন্তু শব্দটা সাফিসিয়েন্ট না। যদি আমি বালক ফল খাচ্ছে বলতাম, আমি মানে বালকের সংখ্যাটা, ফলের সংখ্যাটা কিন্তু আমি এটা থেকে বুঝতে পারবো না। ও আচ্ছা, হ্যাঁ সংস্কৃতে আছে তো সংস্কৃতে যেহেতু বচনটা আছে, মানে বালকও আচ্ছা মানে আচ্ছা, এটা হ্যাঁ, দ্বিবচনের রূপ, তাহলে এর মধ্যেই আচ্ছা সংখ্যাটা ইনক্লুড হয়ে আছে। আচ্ছা, বুঝেছি স্যার, ওইটাই সুবিধা সংস্কৃতে। আর আপনাকে আলাদা করে সংখ্যাবাচক শব্দটা তো আর, সংখ্যাবাচক শব্দটা ইউজ করা মানে সেটা হচ্ছে রিপিটেশন হচ্ছে, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে স্যার, বুঝে গেছি। আচ্ছা, বেশ। আচ্ছা, এরপরে আমরা আজকে একটা, এবারে মধ্যম পুরুষের একটা বাক্য নিই। ধরুন আমাদের কর্মটা মধ্যম পুরুষ, তো কি নেব আমরা? আচ্ছা, বাংলাতে একটা বাক্য লিখছি, ধরুন তোমরা আমাদের দুজনকে দেখছো। আচ্ছা, দেখছোর জন্য আমাদের কি ধাতু আছে সংস্কৃতে? ধাতু হচ্ছে দৃশ। তার রূপটা কেমন হয়? পশ্যতি, মানে কর্তৃবাচ্য এরকম হয়, পশ্যতি, পশ্যতঃ, পশ্যন্তি। এর বাদ বাকিটা আপনারা বুঝে যাচ্ছেন কেমন হবে। পশ্যসি, পশ্যতঃ, পশ্যথ, পশ্যামি, পশ্যাবহ, পশ্যামহ। ঠিক আছে, এটা কর্তৃবাচ্য এরকমটা হয়। আচ্ছা, এবারে বলুন, এই বাক্যটার অনুবাদ করতে হবে, কে করবেন বলুন? আচ্ছা, আলিশা। হ্যাঁ স্যার। আচ্ছা, এই বাক্যটাকে আমি অনুবাদ করবো। বলো, আমাদের হ্যাঁ, স্ট্রাকচার যা, নিজেই বলো।
স্যার এই বাক্যটা কি বললেন? কর্তৃবাচ্যের বাক্য, তাই তো? স্যার এই কি বললে বাক্যটা, শুনতে পাচ্ছি? বলছি এই বাক্যটা কোন বাচ্যের বাক্য? কর্তৃবাচ্যের বাক্য। হ্যাঁ স্যার। আচ্ছা, কর্তাকে তোমরা, তাহলে কর্তৃবাচ্যের বাক্যে কর্তাতে কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি হয়। তাহলে তোমরা শব্দের আমাদের কি করতে হবে? তোমরা শব্দের প্রথমা বিভক্তি দিতে হবে। তাহলে তুমি শব্দের প্রথমা, তোমরা মানে অনেকজন, বহু বচন, তাহলে তুমি শব্দের প্রথমার বহু বচন, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে এখানে? হ্যাঁ স্যার। প্রথমার বহু বচনের রূপটা কি আছে দেখতে হবে। আচ্ছা, তাহলে প্রথমার বহু বচনে কি রূপ হয়? তুমি শব্দের প্রথমার বহু বচনে কি রূপ হয়? ত্বম, ইউবাম, ইউয়াম, ইউয়াম, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে আমাদের দুজনকে, তাহলে আমরা হচ্ছে কর্ম, তাই তো? কাদেরকে? হ্যাঁ স্যার। তাহলে কর্ম আমরা, তাহলে আমাদের। তাহলে আমাদের দুজনকে এখানে কি করতে হবে? অহম শব্দের মানে আমি শব্দের দ্বিতীয়ার, দুজন যেহেতু তাহলে দ্বিবচন, তাহলে দ্বিতীয়ার দ্বিবচন ইউজ করতে হবে। দ্বিতীয়ার দ্বিবচন, তাহলে দ্বিতীয়ার দ্বিবচনে কি হবে? অহম আবাম বয়ম প্রথমাতে হলো, দ্বিতীয়াতে মাম আবাম, দ্বিতীয় দ্বিবচনে আবাম, এরকম রূপ হয়। তাহলে ইউয়াম আবাম, ইউয়াম আবাম। এবার ক্রিয়াপদ কাকে দেখে ঠিক হবে? কর্তাকে দেখে ঠিক হবে। কর্তা আমাদের কি আছে? স্যার মধ্যম তোমরা। পুরুষ বহু বচন, তাহলে আমাদের মধ্যম পুরুষ বহু বচনের ক্রিয়াপদ কোনটা? এটা, তাই তো? রাইট? মধ্যম পুরুষ বহু বচনে আমাদের ক্রিয়াপদ কোনটা? এটাই পশ্যথ, হ্যাঁ স্যার। পশ্যসি, পশ্যথ, পশ্যথ। তাহলে এটা হচ্ছে বাক্য, ইউয়াম আবাম পশ্যথ। এবার এটাকে যদি আমরা কর্মবাচ্যে করি তখন কেমন হবে? বাংলাতে করলে এরকমটা হবে, শোনাবে যে তোমাদের দ্বারা তোমাদের দ্বারা আমাদের দুজনকে দেখা হচ্ছে। এটাকে যদি আমরা এবার সংস্কৃত করি কি হবে? কি বলেছি? কর্মবাচ্যে কর্তা কোথায় আসবে? তৃতীয়াতে আসবে। তাহলে ইউয়ামটা কোথায় আসবে? তৃতীয়াতে আসবে। এবারে তৃতীয়ার বহু বচন রূপ জানো? না স্যার এটা পড়া নেই। তাহলে ইউষ্মা ভিহি, তৃতীয়ার বহু বচনে ইউষ্মা ভিহি, তৃতীয়া বহু বচনে ইউষ্মা ভিহি, এরকম রূপ হয়। আচ্ছা, এবারে অহমটা কোথায় যাবে? আবামটা কর্তৃবাচ্যে দ্বিতীয়াতে ছিল, কর্মবাচ্যে প্রথমাতে যাবে। তাহলে অহম আবাম, আবাম আবাম থেকে যাবে, অহম আবাম বয়াম, মানে প্রথমার দ্বিবচনেও আবাম রূপটাই হয় একই। ইউষ্মাভিহি আবাম। আর ক্রিয়াপদ কেমন হবে? ধাতু প্লাস ইয়া, তাহলে ধাতু হচ্ছে দৃশ, তার সাথে ইয়া করলে দৃশ্যা। তাহলে কোনটা হবে এবারে? ক্রিয়াপদ কাকে দেখে ঠিক হবে? আবামকে দেখে ঠিক হবে, আবামের পুরুষ বচন দেখে ঠিক হবে। আবামের পুরুষ বচন কি আছে? উত্তম পুরুষ দ্বিবচন, তাই তো? আমি শব্দের উত্তম পুরুষ, উত্তম পুরুষ দ্বিবচন। উত্তম পুরুষের দ্বিবচনে আমাদের ক্রিয়াপদ কি আছে? দেখো এখানে, দেখো উত্তম পুরুষের দ্বিবচনে কি আছে? এটা এই যে রূপটা আছে এটা, মহে। তাহলে কি হবে? দৃশ্যা, সরি দৃশ্যা বহে, মহে নয় বহে। দেখো এখানে কি আছে, দেখো দৃশ্য বহে। দৃশ্যা বহে। স্ট্রাকচারটা বোঝা গেছে বাক্যের? হ্যাঁ স্যার। বাকিদের সকলের স্পষ্ট হয়েছে? দেখুন খুব সোজা, একটু শুধু নিয়ে বসতে হবে।
তাই না? হ্যাঁ স্যার। স্যার বলো। স্যার এটা দৃশ্যাবহে কেন হলো? আচ্ছা, কর্মবাচ্যে কি বলা হয়েছে? কর্মবাচ্যের নিয়মের মধ্যে ক্রিয়াপদের স্ট্রাকচারটা আসছে। ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হয়? ধাতু প্লাস ইয়া প্লাস আত্মনেপদ। তো ধাতু হচ্ছে দৃশ, তার সাথে ইয়া করলে দৃশ্যা, আর স্যার বহে, দৃশ্যা বহে। ওগুলো তো আমরা একটু আগেই দেখছিলাম, যে আমরা এক্সাম্পল দিয়েও দেখলাম, মানে কর্তৃবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হয়, কর্মবাচ্যে ক্রিয়াপদের স্ট্রাকচার কেমন হয়, সেটা আমরা উপরে লিখলাম তো, দুটো মানে দুটো রূপ লিখলাম, তাই তো? ভূধাতুর লিখলাম, ভূধাতু কেমন হচ্ছে, ভবতি হচ্ছে কর্তৃবাচ্যে, ভবতি ভবতঃ। আর কর্মবাচ্যে কেমন হচ্ছে, ভূয়াতে ভূয়াতে ভূয়ান্ত ইত্যাদি এরকম ভাবে। সেব ধাতু কর্তৃবাচ্যে সেবাতে সেবেতে সেবান্তে, কর্মবাচ্যে সেবিয়াতে সেবিয়েতে সেব্যাতে। ওটা ক্রিয়াপদের স্ট্রাকচার যেমন হয়, যেমন তোমাদের বাংলাতে কি হচ্ছে, বাংলাতে আমরা বলছি দেখছো, তাই তো? তোমরা আমাদের দুজনকে দেখছো বলছি, ওটা কর্মবাচ্যে কি বলছি, দেখা হচ্ছে। তাহলে দেখছোটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, দেখা হচ্ছে। সেরকমই কর্তৃবাচ্যে পশ্চাৎ হচ্ছে, কর্মবাচ্যে আজকে ক্রিয়াপদটা চেঞ্জ হয়ে যাচ্ছে দৃশ্যাবহে। ম্যাডাম কিছু স্যার বলছেন? বলছি আজকের পিডিএফটা স্যার পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, তো তাহলে মিনিট একটু। আচ্ছা, তো তাহলে আমাদের এইভাবেই আর কি কিছু বাক্য অভ্যাস করতে হবে সবাইকে। আচ্ছা, আজকে ডেটটা কত? বেশ, 1 একবার তারিখ, তাই তো? বাহ, 25 শেষ হতে চললো তাহলে, আর 1 মাস। আর 1 মাস। ম্যাডাম ওখানে গিয়েছিলেন, মানে নরেন্দ্রপুরে এসেছিলেন? হ্যাঁ স্যার, কেমন হলো? কি ভালো হলো। বাহ, দারুণ হয়েছে স্যার। আমরাও গেছি, আর উনিও সর্বপ্রিয়ানন্দজি মহারাজ মানে গাড়ি থেকে নামছেন, একদম তো দেখলাম 1 হাত দূরত্ব থেকে ফার্স্ট। বাহ। ওনার মধ্যে একটা তাহলে সেই স্বামীজির যে জ্যোতিটা, সেটা কিন্তু আমি দেখছিলাম। মানে এটা মানে বলাটা ঠিক নয়, অনেক মহারাজই তো বসেছিলেন, মানে ওনার না ভেতর থেকে যেন একটা জ্যোতি বেরোচ্ছে, যেন খুব অদ্ভুত ব্যাপার। উনি আমাদের ওখানেও এসেছিলেন, মানে ইউনিভার্সিটিতে তো অনেক ভাষণ দিয়েছেন, একদম আমাদের ওই মানে বেলুড় মঠে যে আপনারা যেখানে গিয়েছিলেন, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অবেদানন্দ হলে তো গিয়েছিলেন, এবার আমাদের ইউনিভার্সিটির যে মানে আছে, যেটা যেখানে হুম লেকচার হুম টেকচার হয় যেখানে, হুম সেখানে অনেক লেকচার দিয়েছেন অনেক। হুম উনি বেশ খুব সহজ করে জিনিসগুলো বলেন, হুম মানে একেবারে মানে পুরো যার কিছুই জানা নেই সেও অন্তত যতক্ষণ শুনছে বুঝতে পারবে। সেটাই। মানে এবারে ওই যে ওখানে ওনার টপিকটা ছিল বহুরূপে ঈশ্বর। হুম। হুম, মানে ভীষণই সুন্দর বলছেন। মানে উনি ওই মাস দেড়েক আগে মনে হয় ওই ভ্যাটিকান সিটি পোপ যেখানে, ওখানে ওনাকে ইনভাইট করেছিলেন। তো উনি ওই হিন্দু ধর্মের হয়ে 20 মিনিটের মানে লেকচার দিয়েছেন। তো ওখানে বলছেন যে হোল ওয়ার্ল্ড থেকেই সবাই গেছে। এবার এতদিনে ওরা বুঝতে পারছে যে মানে সব ধর্মেরই মোটামুটি একটাই টার্গেট, যে ঈশ্বর লাভ। তখন উনি খুব হাসছেন, বলছে এতদিনে ওরা বুঝছে, আর আমাদের তো আমরা কবেই এটা বুঝে বসে আছি। মানে খুব মানে বলছে আমরা অনেক এগিয়ে, মানে আমাদের ইন্ডিয়ান যে মানে আমাদের হিন্দু ধর্ম আর কি, মেন হচ্ছে যে আমাদের ভারতবর্ষ এই ধর্মের দিক থেকে মানে এতটাই এগিয়ে, মানে চিন্তার বাইরে। সেটা উনি বলছেন যে এতদিনে ওই ভ্যাটিকান সিটি উপলব্ধি করেছে
যে মোটামুটি যে যে ধর্মেই থাকুক হয়তো তাদের একটাই মানে লক্ষ্য। সে বলছে এই কথাটাই এতদিনে বুঝলো, আমাদের তো সব মানে যারা আমরা একটু রামকৃষ্ণ ধর্মাবলম্বী তারা তো এই কদিনেই বুঝে যায় যে এটাই তো নর্মাল, যে যেভাবেই ডাকুক পানি জল ওয়াটার সেই একই হলো। হ্যাঁ। আসলে মানে অন্যান্য ধর্মের ক্ষেত্রে তো সেভাবে আর মানে মানে সেগুলো অ্যাকচুয়ালি ভোগবাদী, মানে বাইরের হুম। দৃষ্টিতে বিশেষ করে সেটাই পাশ্চাত্যদের ক্ষেত্রে সেটা ভোগবাদ। সেটাই। আর আমাদের ক্ষেত্রে তো আরেকটা উনি ব্যাপারটা বললেন বেশ যে এরকম মানে ওয়ার্ল্ড ওয়াইড দেখা যাচ্ছে যে ওনাদের কাছে, যেটাই মাস দেড়েক আগেরই কথা, যে দেখা যাচ্ছে যে ওখানে মানে ভগবান গড বলতে ওরা সবসময় ওদের কাছে মেল। হ্যাঁ। আর মানে এই যে কালী দুর্গা সরস্বতী লক্ষ্মী সারদা মা এইগুলোকে মানে ওদের ফিমেল স্ট্রাকচার মানে ফিমেল এটা ধারণারই বাইরে। অথচ আমাদের মানে হিন্দু ধর্মে তো এটা তো আমরা বহুল প্রচলিত যে আমাদের ফিমেল গড হতে পারে। তো এইটা হচ্ছে এটা এখন ওনারা বলছে যে ওরা জানেই না যে ফিমেল যে গড মানে ওদের কাছে মেল স্ট্রাকচার। এই যে এই ধরনের ব্যাপারগুলো মানে সেটা তো আমরা আমরা আমাদের মতো জানি, কিন্তু এই যে পৃথিবীর মানে ওয়ার্ল্ড ওয়াইড কি মানে ভিউ, সেটা তো আর আমরা সত্যি আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তো সেটা এরকম দু একটা একদম। এক্সাম্পল দিচ্ছিলেন, বেশ ভালো লাগছিল। তখন মনে হচ্ছে যে আমরা অনেকই এগিয়েই আছি। হ্যাঁ, মানে আধ্যাত্মিক দিক দিয়ে তো মানে হ্যাঁ হ্যাঁ, ওইটাই আধ্যাত্মিক বলছি। দিক দিয়ে সত্যি বলতে কি মানে আমাদের ভারতবর্ষ তো একদম সেই প্রাচীনকাল ওইটা থেকেই। উনি বলছেন একদম টপ, ওইটাই উনি আর বলছেন। স্বামীজি তো সেটাই বলছেন একটা জিনিস, হ্যাঁ যে এই যে প্রাচ্য আর পাশ্চাত্যের মিলন, হ্যাঁ সেটা কেন মানে প্রাচ্য পাশ্চাত্যকে কি দিতে পারে, এই আধ্যাত্মিক জ্ঞান, হ্যাঁ, স্পিরিচুয়াল নলেজ। আর একদম। পাশ্চাত্য আমাদেরকে কি দেবে, টেকনিক্যাল মানে নলেজ। হুম। তো মানে এইরকমই তো উনি খ্রিস্টানদের বলছে চেয়েছেন। যে ওখানে তো পোপ মানে ভ্যাটিকান সিটি মানে ওখানে খ্রিস্টান, বলছে ওখানে তো আবার বলাও যাবে না যে মানে পোপের বলাই যাবে না যে মানে ওদের ধর্মটাকেই ওদেরকে ফার্স্ট রাখতে হবে। হ্যাঁ, আসলে তো মানে এই যে মানে ধর্ম নিয়ে হানাহানি তো এই কারণেই যে একটা সেটাই। আমারটা আগে। হ্যাঁ উনি বলছেন ওটাই যে ওখানে তো মানে ওটাই ফার্স্ট বলতে হবে, তো ওখানে উনি মানে আসলে একজন যদি এই সহজ একটা জিনিস আমরা বুঝে যাই যে মানে যে যেখানেই আছে যে লক্ষ্যটা এক, লাইনেই মানে থাক আমি একটাই আমার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আমার মানে লক্ষ্যটা যেহেতু এক, তাহলে এখানে এক্স্যাক্টলি। কোনো দ্বন্দ্ব নেই, তো শুধু পথটা আলাদা, যেটা ঠাকুরের কথা একেবারে যে যে একদম যে একদম। পথে একদম মানে হুম। তো উনি বেশ বললেন যে আমরা 20 মিনিট আমাকে টাইম দিয়েছে, সেখানে আমি আর কি করে বলবো। তো আরেকজন মানে বিদেশি ভদ্রলোকের নাম বললেন, বেশ বড় বড় নাম, ওগুলো তো আর মুখস্থ রাখা যায় না। তো উনি বলছেন যে উনি আমাকে বলছেন যে আরে তুমি এসেছো এখানে, তাহলে তুমি বেশ করে ওকে বুঝিয়ে দাও তো যে ওরা যেটা বলছে সেটা মোটেই ঠিক নয়, যে ওদের ধর্মই ফার্স্ট। বলছে ওরকম মানে উনি বেশ ওনাকে মানে সর্বপ্রিয়ানন্দজি মহারাজকে খুব এনকারেজ করছেন যে হ্যাঁ যেরকম শিকাগোতে স্বামীজি ওরকম কোনো ভয় ছিল না, যেভাবে বলে গেছিলেন হ্যাঁ হিন্দু ধর্ম ইন্ডিয়া সম্পর্কে সেই রকম একটা বলে দিতে হয়। তখন উনি হাসছেন, বলছেন আর হাসছেন, বলছে আমি কি 20 মিনিটে তাদেরকে কি বোঝাবো, আমি আর ওই তর্ক বিতর্কে যাইনি। আমি এইরকম কথাই বলেছি যে মানে সবাই যে এক, এই যে ওয়াটার পানি এগুলো জল, আর ওই জার্মান ইটালি এই সমস্ত ভাষায় যে বলে আর কি, তো বললাম যে একই ধরনের। আর ধর্ম নিয়ে আমরা হানাহানি করি, যেমন চিনির পাহাড়, চিনির পাহাড়ের মধ্যে থেকে একটা পিঁপড়ে কতটা আর চিনি সংগ্রহ করতে পারবে, তার যতটা ক্ষমতা সেটাই সে তো। একটা দানাই সংগ্রহ করতে পারবে। হুম। তো সেরকম এই অ্যাকচুয়ালি ম্যাডাম বিশাল যদি মানে ব্যাপারের ওই আমাদের মধ্যে হ্যাঁ ভারতের যে স্পিরিচুয়াল নলেজ মানে আধ্যাত্মিক যে আমরা বলছি যে জিনিসটা, তার একদম মানে আমাদের মানে আমরা রামকৃষ্ণ ভাবতারা দুটো বাক্যেই পুরোটার একেবারে সবকিছু একদম। মানে কি বলবো সার কথা হয়ে যায়, যত মত তত পথ। আর হ্যাঁ একটা শিবজ্ঞানের জীবসেবা, ব্যাস এই একদম। দুটোর মধ্যেই একদম ব্যাস জগতের সমস্ত স্পিরিচুয়াল নলেজ মানে একদম হায়েস্ট যেটা, ব্যাস একদম। এই দুটো কথাতেই সবকিছু। ব্যাস। এর বাইরে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র এক্সপ্লেনেশন, আপনি যাই হ্যাঁ বলুন, মানে ওই মানে গ্রন্থের দ্বন্দ্ব লড়াই, বলবারটা হ্যাঁ দাঁড়ানো হচ্ছে। একদম। কিন্তু এই দুটো বাক্যেই সবকিছু শেষ, আর এর বাইরে আর কিছু নেই। খুব ভালো লেগেছে স্যার, দারুণ।
হ্যাঁ, ওনার মানে ওটা আছে মানে অ্যাজ এ স্পিকার আর কি, সেই মানে সেই শ্রোতাকে একেবারে আকর্ষিত করা। দত্ত সারানন্দজি মহারাজ, মানে যিনি ওই আপনাদের ওই ব্রহ্মচারীদের যে প্রিন্সিপাল, হ্যাঁ, হ্যাঁ। দত্ত সারানন্দজি মহারাজ, উনিও গিয়েছিলেন। উম, বেশ, যাই হোক, আপনারা তাহলে একটু এই বাক্য অভ্যাস করুন। হ্যাঁ স্যার, এই লজ্জা পায় এই ক্লাসটা করতে, বিশ্বাস করুন। কিছু পারি না তো, লজ্জা লাগে। সত্যি বলছি স্যার, খুব লজ্জা পায়। কিন্তু আসলে মানে আপনারা তো সময় দিচ্ছেন না, এটাই সমস্যা, আর কিচ্ছু না, মানে আপনার এই ব্যাপারটা যে আপনি সময় বলছেন না চুপ করে বসে থাকি, কি লজ্জা লাগে। পারি না বলতে কিছু, ভাল লাগে না। কঠিন হুম। জিনিস তো বিষয়টা না, আর সেটা আমিও বুঝতে পেরেছি, জিনিসটা কঠিন না, সোজা জিনিস। হ্যাঁ, কঠিন নয় কিন্তু সত্যি কথা, মানে বেশ একটু বসলেই সময়টা দিলেই হবে, সেটা যে আর হচ্ছে না, যে এটাই তো মানে অজুহাত যে বলছিলাম না, আর কি করা যাবে স্যার। মানে খুব লজ্জাই পায় এই ক্লাসটা করতে। স্যার, আচ্ছা, বলুন সৃঞ্জয় বাবু, বলুন। হ্যাঁ বলছি স্যার যে মানে বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবো একটু কিছু যদি গাইড করে দেন, যে কোন বাড়িতেই তো জায়গাগুলো আমি বেশি। আচ্ছা, আমি আপনাদেরকে 10টা বাক্য দিয়ে দিচ্ছি। এই আচ্ছা, মানে 10টা বা 20টা বাক্য দিয়ে দেবো, আপনারা ওই ওই বাক্যগুলোকে মানে আচ্ছা, বাচ্চা পরিবর্তন করবেন। আচ্ছা, আচ্ছা, মানে যেভাবে হলো ওইভাবে আর কি। হ্যাঁ, একদম এইভাবে বাক্য মানে এক আচ্ছা, কাজ করবেন, আপনারা শুধুমাত্র কি করবেন, বাক্যগুলো আমি সংস্কৃতেই দিয়ে দেবো, আপনারা হচ্ছে সংস্কৃত বাক্যটা লিখবেন, সব কর্তৃবাচ্যেই থাকবে ওগুলো। তার কর্তৃবাচ্যের বাক্যটা লিখবেন, তার পাশে তার বাংলা মানেটা লিখবেন, লিখে কর্মবাচ্যে লিখবেন, বাক্যটাকে চেঞ্জ করবেন, তার পাশে তার বাংলা মানেটা লিখবেন। এবার এই বাংলাটা আমি কেন অ্যাড করতে বলছি, একটা জিনিস খেয়াল করবেন, যে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখি বা যে কোনো বিষয় শিখি, মাতৃভাষাতে যতক্ষণ না আমরা সেই বিষয়টাকে মানে যে কোনো বিষয়, সে ল্যাঙ্গুয়েজ হোক আর যে কোনো সাবজেক্ট হোক, মাতৃভাষাতে যদি না আমরা সেটাকে বেশি করতে পারি, একটা মাতৃভাষাতে যদি আমরা সেটাকে বুঝতে পারি, সেটাকে বলতে পারি, দেন আমার আর কোনো ডাউট থাকে না। ওই জন্য প্রত্যেকটা বাক্যের বাংলাগুলো লিখবেন, যাতে মানে মাতৃভাষার সাথে রিলেট করে করেই যাতে আমরা চলতে পারি। তো এরকম 10টা বাক্য পাঠাবো, সেগুলো আপনারা কর্তৃবাচ্যে থাকবে, সেখান থেকে কর্মবাচ্যে চেঞ্জ করবেন। ঠিক ঠিক আছে, আছে স্যার। বেশ, তাহলে আজকে এখানে ক্লাসটা শেষ করি। এটা আমি পাঠিয়ে দিচ্ছি এখনই। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবে। স্যার, আপনিও স্যার ভালো থাকবেন।